গল্প মাতাল হাওয়া। কলমে ইতি চৌধুরী। তৃতীয় পর্ব। রৌনকের অফিসের কেবিনে টেবিলের এপাশ আর ওপাশে মুখোমুখি বসে আছে ওরা দুই ভাই। ছোট ভাইয়ের জরুরি তলবেই বড় ভাই রাদিন এসেছে তার সঙ্গে দেখা করতে। এসেই খানিকক্ষণ এদিক সেদিকের কথা বলে রাদিন জিজ্ঞেস করে, তুই হঠাৎ আমায় অফিসে এসে দেখা করতে বললি কেন? এমন কি জরুরি কথা যা এখানেই বলা লাগবে? বাসায়ও তো কথা বলা যেত নাকি বাসায় বলা যাবে না? কেউ শুনে ফেললে সমস্যা। কি এমন গোপন কথা? এত অধৈর্য হচ্ছ কেন ভাইয়া? আসছো কিছুক্ষণ বসো। আমি যেহেতু তলব করেছি অবশ্যই বলবো কেন আসতে বলেছি। তুমি তো অফিসে আসোই না। আজ যেহেতু আসছোই কিছুক্ষণ বসো। আমার ছোট্ট একটা কাজ আছে, শেষ করি। ততক্ষণে তোমার জন্য চা দিতে বলি। এক কাপ ওয়াও লেভেলের চা খাও। সুন্দর এক কাপ চা খেয়ে সময় কাটাও ভালো লাগবে। লাল চা আমার জন্য বলিস না। ওসব লিকার খেতে একদম ভালো লাগে না। স্মিত হেসে রৌনক বলে, চিন্তা করো না, গরম পানির লিকার খাওয়াবো না। ওয়ার্ল্ড ক্লাস চা খাওয়াবো আজ তোমায়। ওয়ার্ল্ড ক্লাস? বলিস কি? অফিসে এই জিনিস কিভাবে এলো? তোমার ছোট ভাইয়ের হাত অনেক বড় জানোই তো। জোগাড় করে ফেলেছি। এই দুনিয়াতে জোগাড় করা যায় না এমন কিচ্ছু নেই। তাহলে বল এক কাপ ওয়ার্ল্ড ক্লাস চা দিতে। খেয়ে দেখি কেমন খেতে তোর ওয়ার্ল্ড ক্লাস চা। আর কথা না বাড়িয়ে ইন্টারকমে ফোন করে রৌনক চিত্রলেখাকে বলে 2 কাপ চা দিয়ে যেতে। তারপর নিজের কাজে ব্যস্ত হয় সে। চিত্রলেখা চা দিয়ে গেলে রাদিন বেশ আরাম করেই চা পানে মনোনিবেশ করে। আয়েশ করে শেষ চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে রাদিন বলে, তুই তো ঠিকই বলেছিস রে। এত দেখছি ওয়ার্ল্ড ক্লাস চা। চায়ের কোনো কম্পিটিশন হলে নিঃসন্দেহে এই চা ট্রফি জিতে চ্যাম্পিয়ন হবে, কোনো সন্দেহ নেই। ভাইয়ের কথার বিপরীতে কিছু না বলে আবার কেবল শব্দহীন স্মিত হাসে রৌনক। রাদিন হাত ঘড়িতে সময় দেখে। এখানে আসার পর এই পর্যন্ত 7বার হাত ঘড়িতে সময় দেখেছে সে। তা রৌনকের দৃষ্টি এড়ায়নি। শুধু হাত ঘড়ি নয়, দেয়াল ঘড়ির দিকেও তাকিয়েছে বেশ কয়বার। বড় ভাইয়ের যে বিশেষ তাড়া আছে তা রৌনক জানে। নিজের চেয়ারে সামান্য হেলান দিয়ে বসে এবারে মুখ খুলে সে জিজ্ঞেস করে, তোমার বুঝি তাড়া আছে বের হবার? খানিক অপ্রস্তুত হয়ে রাদিন বলে, না ঠিক তা নয়। তাহলে বারবার ঘড়ি দেখছো যে? কারো সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে নিশ্চয়ই। সামনে একটা এক্সিবিশন আছে। সেই রিলেটেড মিটিং আছে একটা। বেশি জরুরি হলে ফোন করে বলে দাও আজ তুমি যেতে পারবে না। লাস্ট মোমেন্টে তোমার অন্য একটা ভীষণ জরুরি কাজ পড়ে গেছে কোম্পানি রিলেটেড যা কোনোভাবেই এভয়েড করা সম্ভব না। জরুরি ব্যক্তিদের অপেক্ষায় রাখার চাইতে আগেই কারণ দেখিয়ে ক্যান্সেল করে নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া ভালো, এতে দুইটা লাভ। এক, জরুরি কাজটা নষ্ট হয় না। দুই, জরুরি মানুষজনের সাথে সম্পর্কও খারাপ হয় না। জানোই তো চলার পথে কখন কাকে দরকার পড়ে যায় বলা মুশকিল, তাই সকলের সাথে ভালো সম্পর্ক মেইনটেইন করাটাও ভীষণ জরুরি। এতে নিজেরই লাভ বেশি। রৌনকের কথায় কিঞ্চিত অবাক হয় রাদিন। অবাক হওয়াটা তার চোখ মুখে ফুটে উঠেছে। অবাক হয়েই রাদিন জানতে চায়, যেতে পারবো না কেন? এখনো তো সারাদিনই পড়ে আছে। আর কি এমন জরুরি কাজ আমার কোম্পানিতে? দিন পড়ে থাকলেও আমার মনে হয় আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো তা শোনার পর তুমি হয়তো নিজেই আর যাবে না। রৌনকের কথার আগামাথা ধরতে পারে না রাদিন। তাই ভনিতা বাদ দিতে ছোট ভাইকে উদ্দেশ্য করে বলে, হেয়ালি না করে স্পষ্ট করে বল তো কি বলতে চাইছিস। তোর কথায় রহস্য টের পাচ্ছি। কি বলতে চাইছিস তুই? একটু ক্লিয়ার করে বল। রহস্য তো আছে, তবে আমার নয় তোমার। আমার রহস্য? আমার আবার কিসের রহস্য? তুমি সিঙ্গাপুর যাচ্ছ? রৌনকের প্রশ্নে থতমত খায় রাদিন। কিন্তু নিজেকে সামলে নেয়ার সম্পূর্ণ চেষ্টাও করে। তার সিঙ্গাপুর যাবার বিষয়টা কেউ জানে না। সে এখনো কাউকে কিছু জানায়নি। শুধু তানিয়াকে বলেছে তার পেইন্টিংয়ে মন বসছে না, তাই হাওয়া ববলের দরকার। কেবল এতটুকুই বলেছে। ভুলেও সিঙ্গাপুর তো দূরের কথা এটাও জানায়নি সে দেশের বাইরে যাচ্ছে। তাহলে এই খবর রৌনক কিভাবে জানল? টিকেটটাও সে নিজে কেটেছে। অন্য কাউকে দিয়ে কাটায়নি, যদি বিষয়টা লিক হয়ে যায় এই ভয়। কিন্তু কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত নামে। রাদিনের ক্ষেত্রেও তাই হয়েছে। সে কাউকে না জানিয়ে সিঙ্গাপুর যাবে ভেবেছিল, কিন্তু তা মনে হয় আর হলো না।
তবে এই মুহূর্তে রাদিনের মাথায় অন্য আরেকটা প্রশ্ন ঘুরপাচ্ছে, রৌনক কি তানিয়াকে বিষয়টা জানিয়েছে? প্রশ্নটা করতে চেয়েও চেপে যায় সে। ভাইকে চুপ করে থাকতে দেখে রৌনক নিজেই বলে, অবাক হচ্ছ? অবাক হওয়ার তো কিছু নেই ভাইয়া। এত বড় ব্যবসা যে সামলাচ্ছে তার জন্য কি এতটুকু খবর রাখা খুব কঠিন কিছু? বরং আমি না জানলে ব্যাপারটা অবাক করার মতো হতো না। নিজেকে সামলে নিয়ে রাদিন নিজের কণ্ঠস্বর খানিকটা কঠিন করার চেষ্টা করে জিজ্ঞেস করে, তুই কি আমার পেছনে স্পাই লাগিয়েছিস? স্পাই লাগানোর কি কোনো প্রয়োজন আছে? প্রশ্নের বিপরীতে পাওয়া পাল্টা প্রশ্নের তৎক্ষণাৎ জবাব দেয় না রাদিন। 2 সেকেন্ড সময় নেয়, ভাবে, তারপর বলে, হ্যাঁ যাচ্ছি, এটা তো নতুন কিছু নয়। এর আগেও পেইন্টিংয়ের কাজে, এক্সিবিশনের জন্য বেশ কয়েকবার সিঙ্গাপুর গিয়েছি আমি। এবার প্রথম সিঙ্গাপুর যাচ্ছি এমন তো না। আগের যাওয়া আর এখনের যাওয়াটা যে এক নয় তা তুমি নিজেও ভালো করেই জানো ভাইয়া। তুমি সিঙ্গাপুর ঘুরতে যাচ্ছ না, বরং সেটেলড করতে যাচ্ছ। তুমি ভাবিকে চিট করছো। রাদিনের থতমত ভাবটা বেড়ে গেল মুহূর্তেই। এবারে নিজেকে সামলে উঠতে হিমশিম খাচ্ছে সে। কথা ধরে আসছে তার। তবুও নিজেকে সামলে নেয়ার চেষ্টা করে বলে, আমি তানিয়াকে চিট করছি এই কথা তুই বলতে পারলি? তুমি করতে পারছো আর আমি বলতে পারবো না? তুমি তোমার প্রাক্তন প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছ, এটা তো মিথ্যা নয়। আমি কি মিথ্যা বলছি ভাইয়া? তুমি নতুন করে তোমার পুরানো প্রেমিকার সঙ্গে সম্পর্কে জোড়াওনি। নিজের মোবাইল ফোনটা রাদিনের দিকে এগিয়ে দিয়ে রৌনক আর বলে, যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এসব কি? রৌনকের ফোনের স্ক্রিনে ভাসছে রাদিন ও তার প্রাক্তন প্রেমিকার হাত ধরাধরি করে কক্সবাজারের বিচে হাঁটাহাঁটির মুহূর্তের কিছু স্থিরচিত্র। ছবিগুলো দেখে একবার ঢোক গিলে রাদিন। রৌনক বলতে থাকে নিজের মতো করে, এখন বলো না এসব আগের তলা। ছবির ডিটেলসে গেলেই ডেট পাওয়া যাব ছবিগুলো কোনোদিন, কত তারিখে, ঠিক কয়টার সময়ে তোলা হয়েছে। তাছাড়া 2 বছর আগের তুমি আর বর্তমান তুমির মধ্যেই বিশাল ফারাক। সেখানে তোমার ইউনিভার্সিটি টাইমের তুমি আর এখনকার তুমির মধ্যে রাত দিন পার্থক্য। ছবি দেখে যে কেউ স্পষ্ট সেই পার্থক্য টের পাবে। কাউকে বলে দেয়া লাগবে না। কি বলবে খুঁজে না পেয়ে রাদিন প্রসঙ্গ অন্যদিকে ঘুরাবার চেষ্টা করে বলে, তার মানে তুই সত্যি সত্যি আমার পেছনে স্পাই লাগিয়েছিস? এসব কথা বলে তুমি প্রসঙ্গ এড়াতে পারবে না ভাইয়া। এত বড় ব্যবসা সামলাচ্ছি চোখকান বন্ধ করে নয় নিশ্চয়ই। শুধু তো ব্যবসাটা না বাবা, আমার উপর তোমাদের সবার দায়িত্ব দিয়ে গেছে। সেসব দায়িত্ব ঠিকঠাক পালন করতে গেলেও তো খোঁজখবর রাখতে হবে তোমরা কে কোথায় কি করছো না করছো। আমাকে জানতেই হবে তাই না? কে কি করছো না করছো সেটা না জানলে তোমাদের ঠিকঠাক খেয়াল রাখবো কিভাবে বলো তো? আমি তো একা নিজের ভালোর জন্য তোমাদের সবার খেয়াল করছি না। তুই কি তানিয়ার পিছনেও স্পাই লাগিয়েছিস? তানিয়ারও কি কারো সাথে? রৌনক বুঝতে পারে রাদিন কোন এঙ্গেলে তাকে করা প্রশ্নটাকে তানিয়ার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাইয়ের বোকা বোকা প্রশ্ন শুনে মাথা দুলিয়ে স্মিত হেসে রৌনক বলে, ভাইয়া তুমি নিজেও জানো চরিত্রের দিক দিয়ে ভাবি তোমার থেকে ফার বেটার। তোমার মতো তার চারিত্রিক সমস্যা নেই। আগেও ছিল না, এখনো নেই। শি ইজ টোটালি 110% লয়াল টু ইউ এন্ড ইউর সো কোল্ড রিলেশনশিপ। ভাবি ওইরকম মানুষই না। সুযোগ পেলেও সে তোমাকে চিট করবে না। তুমি চিটার এটা জানলেও সে তোমাকে চিট করবে না। শি ইজ সো পিওর ফ্রম হার হার্ট। কিন্তু আফসোস, তুই বলতে চাইছিস আমার চরিত্রে দোষ আছে? অবশ্যই আছে। রৌনক চেঁচিয়ে ওঠে রাদিন। কিন্তু রৌনক চেঁচায় না, ক্ষিপ্তও হয় না। যেভাবে বসেছিল সেভাবে বসে থাকেই শান্ত কণ্ঠে বলে, অযথা চেঁচিয়ে লাভ নেই ভাইয়া, আমি চেঁচামেচি করলে তুমি টু শব্দ করারও সুযোগ পাবে না। যে লোক ঘরে বউবাচ্চা রেখে প্রাক্তন প্রেমিকার সাথে অনৈতিক সম্পর্ক রাখে তার চরিত্র নিশ্চয়ই পরিষ্কার নয়। আর তুমি ভাবির দিকে আঙ্গুল তুলছো নিজের দোষ ঢাকার জন্য। ওয়াও! যে মহিলা তোমার জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করার আগে দুবার ভাবেনি তুমি তার দিকে খারাপ আঙ্গুল তোলার চেষ্টা করছো। তুমি যদি ভাবির প্রতি লয়াল হতে তাহলে ভাবির ক্যারেক্টার খারাপ হলেও তুমি সেটাতে পর্দা দেওয়ার চেষ্টা করতে। নিজের দোষ ঢাকার জন্য ভাবির দিকে এভাবে আঙ্গুল তুলতে না। তানিয়া আমার জন্য স্যাক্রিফাইস করেছে। করেনি বলছো?
তার কি প্রয়োজন কোম্পানির পিছনে গাধারক খাটনি খাটার? বাড়ির বড় বউ বাসায় থাকবে, আরাম করবে, মন চাইলে শপিং করবে, দেশ বিদেশ ঘুরতে যাবে, পার্টি করবে। কিন্তু এসব না করে সে কোম্পানির পিছনে দিনরাত খাটছে। কেন? তোমার জায়গাটা অপূর্ণ না রাখতে। কেউ যেন তোমার দিকে আঙ্গুল তুলতে না পারে সেজন্য। কেউ যেন বলতে না পারে তোমার সাইড থেকে কোম্পানিতে কোনো কন্ট্রিবিউশন নেই। তোমার হয়ে তোমার কাজটা করছে সে। আর তুমি তাকে চিট করছো। তোমার জন্য এত কিছু করার পর মানুষটা আর যাই হোক এটা ডিজার্ভ করে না। তোমার থেকে চিট হওয়াটা সে কোনোভাবেই ডিজার্ভ করে না। তুমি তাকে ঠকানোর কোনো অধিকার রাখো না। তাছাড়া কার জন্য করছো এসব? তুমি কি মনে করো তোমাকে ভালোবেসে ওই মহিলা তোমার জীবনে ফিরে এসেছে? যদি এমনটা ভেবেও থাকো তাহলে আমি বলছি শুনো, তুমি খুবই ভুল ভাবছো। ওই মহিলা শুধুমাত্র তোমার টাকার জন্য এসেছে। আগের হাজবেন্ডের সাথে ডিভোর্সের সময় যেসব টাকা পয়সা পেয়েছিল সব উড়িয়ে শেষ করেছে। তারপর যখন তোমার সঙ্গে দেখা হলো এবং দেখলো তুমি আজও তাকে ভুলে যাওনি তখনই বুদ্ধি আটলো তোমাকে ফাঁসানোর। তুমি তার জন্য কেবল সোনার ডিম দেয়া হাঁস। এই পর্যন্ত তুমি তার পেছনে বিশাল অ্যামাউন্ট খরচ করে ফেলেছ, যার পাই টু পাই হিসাব আমার কাছে আছে। তুমি কি ভেবেছ তোমরা কে কোথায় টাকা খরচ করছো সে খবর আমার অজানা? আমার পারমিশন ছাড়া এক পয়সাও কোম্পানি থেকে নিতে পারবে না তোমরা কেউই। শুধু তাই নয়, তোমার ধানমন্ডির ফ্ল্যাটটায় ওই মহিলা থাকছে। তুমি কি ভেবেছ এসব খবর আমার পর্যন্ত আসবে না? আমার নাকের নিচে তুমি কাণ্ড ঘটনাবে আর আমি টের পাবো না, তা তুমি ভাবলে কিভাবে ভাইয়া? সবার কাছ থেকে আড়াল করতে পারলেও আমার থেকে আড়াল করতে পারবে না এটা তোমার জানা উচিত ছিল। কথার এই পর্যায়ে রৌনক থামলে রাদিন জিজ্ঞেস করে, তানিয়া এসব জানে? তুমি বলতে লজ্জাবোধ করলে আমি বলতে পারি সমস্যা নেই। আমতা আমতা করে রাদিন। তা দেখে রৌনক বলে, তুমি নিজেও ভালো করে জানো তুমি যে বিলাসবহুল জীবনযাপন করছো সেটা শুধুমাত্র তোমার ইনকাম দিয়ে সম্ভব নয়। আর এটাও জানো আমি বললে কোম্পানি থেকে প্রতি মাসে ইনকামের যে শেয়ার তুমি পাও সেটা বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। কোম্পানির একটা টাকাও যেন তুমি না পাও সেই ব্যবস্থা করার ক্ষমতা আমার আছে। তখন কিন্তু তোমার প্রেমিকা তোমাকে ছাড়তে 2 দিন সময়ও অপচয় করবে না। তুই কি আমায় হুমকি দিচ্ছিস? তুমি ভালো করেই জানো ভাইয়া আমি হুমকি ধামকি দেয়ায় বিশ্বাসী নই। সব সময় আমার কাজ কথা বলেছে। তাই তোমাকেও সরাসরি বলছি। তোমার আমার পরে এই সব বিষয় সম্পত্তির মালিক হবে মিমি, মিশকাত। অহেতুক তোমার পেছনে এক পয়সা অপচয় করার পক্ষে আমি নই। বরং যাদেরটা তাদের জন্যই সংরক্ষিত হবে। সময় মতো বুঝিয়ে দেয়া হবে আসল উত্তরাধিকারীদের। তবে ভাইয়া তোমার জন্য আমার একটা অফার আছে। রাদিনের চোখে মুখে কৌতূহল। কৌতূহলী কণ্ঠেই সে জিজ্ঞেস করে, কিসের অফার? ড্রয়ার খুলে একটা চেকের পাতা এগিয়ে দিয়ে রৌনক বলে, 3 কোটি টাকার চেক লিখে দিলাম। তোমার প্রেমিকা তার প্রাক্তন স্বামীর থেকে ডিভোর্সের সময় মাত্র 50 লাখ টাকা পেয়েছিল। এটা সেই তুলনায় 5 গুণ বেশি। চেকটা দিয়ে সম্পর্কে রীতি টেনে নিজের সংসারে মন দাও। আর তোমার প্রেমিকাকে চেকটা দেওয়ার সময় এটাও বলো আরও টাকার প্রয়োজন হলে যেন আমার সঙ্গে যোগাযোগ করে, তোমাকে কোনোভাবেই যেন বিরক্ত না করে। এক মুহূর্ত বিরতি দিয়ে রৌনক আরো বলে, আমি জানি তুমি মনে মনে কি ভাবছো। তুমি ভাবছো তোমার প্রেমিকা চেকটা নিবে না। তবে এটা তোমার ভুল ধারণা। চেকটা সে নিবে তা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে যদি না নেয় অর্থাৎ আমি ভুল প্রমাণিত হই তাহলে না হয় তুমি তোমার প্রেমিকাকে নিয়ে সিঙ্গাপুর চলে যেও। এদিকটা আমি সামলে নিব। তবে শিওর থাকো আমি একটুও ভুল নই। চাইলে বাকিটা তুমি পরীক্ষা করে দেখতে পারো। আমার আর তোমাকে কিছু বলার নেই। তুমি এবার আসতে পারো। তোমার পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করছে আমি কোন স্টেপটা নিব। তবে এটা মাথায় রেখো আমার জন্য তোমার চাইতে মিমি, মিশকাত মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমার হাত ছাড়তে আমার 2 সেকেন্ডও লাগবে না কিন্তু জীবন থাকতে আমি মিমি, মিশকাতকে ছাড়ব না। আমি থাকতে ওরা ওদের বাবার চিটের পরিণাম ভোগ করবে না, নেভার। ছোট ভাইয়ের কথার পিঠে আর কিছু বলার মতো মুখ নেই রাদিনের। তাই আর কোনোরকম প্রতিউত্তর না করেই বেরিয়ে যায় সে। কিন্তু যাবার সময় চেকটা নিয়ে যায়নি। তার বিশ্বাস ভুল মানুষকে ভালোবাসানি সে।
রাদিন চলে যাবার 1 মিনিটের মাথায় রৌনক এগিয়ে গিয়ে তার কেবিনের বাথরুমের দরজায় নক করতেই ভেতর থেকে বেরিয়ে আসে তানিয়া। তাকে দেখতে স্বাভাবিক লাগছে। মনে হয় যেন সবকিছু তার আগে থেকে জানা, নয়তো এমন কিছুর জন্য আগে থেকেই সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে রেখেছিল। রৌনক কিছু জিজ্ঞেস করে না। তানিয়া নিজেই বলে, আমি তোমার ভাইয়াকে ডিভোর্স দিব রৌনক। সে আমাকে ছাড়বে কিনা জানি না, তবে আমি সত্যি সত্যি আমার জীবনে তার চ্যাপ্টার ক্লোজ করছি। এই সম্পর্কটা রীতি টানার সময় হয়ে গিয়েছে। আমাদের পারিবারিকভাবে বিয়ে হলেও বিয়ের প্রথম দিন থেকেই আমি তাকে ভালোবাসি। কিন্তু বিনিময়ে তোমার ভাইয়ার সেই উষ্ণ ভালোবাসা কখনোই পাইনি। তবুও আফসোস করিনি কখনো। কারণ আমি জানতাম মানুষটা একান্তই আমার। কিন্তু সেই মানুষ নিজেই নিজের ভাগ আরেকজনকে দিয়েছে, তাও আমার বর্তমানে। তাই সেই ভাগ হয়ে যাওয়া মানুষটাকে আমি আমার জীবনে আর চাই না। আমি আমার ব্যক্তিগত জিনিস কারো সঙ্গে শেয়ার করতে পছন্দ করি না, সেখানে স্বামী শেয়ার করা তো অসম্ভব ব্যাপার। বাচ্চাদের মুখের দিকে তাকিয়েও এই কাজটা আমি করব না, করতে পারবো না। আই এম অলওয়েজ উইথ ইউ ভাবি ইন ইউর এভরি ডিসিশন। বেরিয়ে যাবার আগে তানিয়া আরো বলে, ডিভোর্সের পর আমি আর এখানে থাকবো না। যার হয়ে দায়িত্ব পালন করছি সেই মানুষটাই যেহেতু জীবনে থাকবে না, তাই তার হয়ে আর কোনো দায়িত্ব পালন করতে চাই না। রাতেই আমার রিজাইন লেটার তোমায় মেইল করে দিব। ডিভোর্সের পর আমি আমেরিকা চলে যাব। তুমি চাইলে মিমি, মিশকাতকে রাখতে পারবে, তবে আমার একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত? তোমাকে বিয়ে করতে হবে। মা না থাকুক, মায়ের মতো কাউকে প্রয়োজন হবে ওদের জনের সব সময়। তুমি না হয় বাবার জায়গাটা পূর্ণ করলে। বাবার মতো করে ভালোবাসলে, আগলে রাখলে, দিনদুনিয়া শিখালে। মায়েরা বাবার অভাব পূরণ করতে পারলেও পৃথিবীর কোনো বাবাই মায়ের অভাব পূরণ করতে পারে না। তাই মায়ের জায়গায় মায়ের মতো কাউকে লাগবেই। সেজন্য তোমাকে বিয়ে করতে হবে যদি তুমি মিমি, মিশকাতকে নিজের কাছে রাখতে চাও। অন্যথায় ওরা আমার সঙ্গে যাবে। রৌনকের কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়েছে। তা দেখে তানিয়া আরো বলে, চিন্তা নেই। আমি মায়ের মতো বলবো না তোমায় সাবাকেই বিয়ে করতে হবে। আমি শুধু বলছি বিয়ে করতে। তুমি যাকে চাও তাকেই বিয়ে করবে, যার জন্য তোমার মন পড়ে তাকে আপন করে নেবে। যার হাতের চায়ের খুব করে প্রশংসা করলে চাইলে তাকেও বিয়ে করতে পারো। সেটা একান্তই তোমার ব্যাপার, তোমার সিদ্ধান্ত। তবে আমার শর্ত বহাল থাকবে। তুমি নিজেও ভালো করে জানো আমি বেঁচে থাকতে মামলা করেও তুমি ওদের দুজনকে নিজের কাছে রাখতে পারবে না। যদি না আমি স্বইচ্ছায় না দেই। তোমার কাছে একমাত্র ও সহজ পথই হচ্ছে আমার শর্তটা মেনে নেয়া। ভেবে দেখো কি করবে, আমি আসছি। নিজের কথা বলেই বেরিয়ে যায় তানিয়া। এই মুহূর্তে রৌনকের কোনো কথা শুনের মতো অবস্থা তার নেই, তাই রৌনকও তাকে আটকানোর চেষ্টা করে না। তানিয়া বেরিয়ে গেলে পেছনে দাঁড়িয়ে থাকা রৌনকের কপালে দুশ্চিন্তার ছাপ গাঢ় হয়। তানিয়া বের হয়ে যাবার সঙ্গে সঙ্গেই রৌনকের কেবিনের দরজায় নক করে চিত্রলেখা। নক করেই দরজা খুলে ভেতরে উকি দিতেই দেখতে পায় টেবিলের কার্নিশ ঘেঁষে খানিকটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রৌনক। তার চোখ মুখে ছড়িয়ে আছে বিধ্বস্ত ভাব। তা দেখে ওখানে দাঁড়িয়েই চিত্রলেখা জিজ্ঞেস করে, ইজ এভরিথিং অলরাইট? চিত্রলেখাকে দেখে কিঞ্চিত সোজা হয়ে দাঁড়ায় রৌনক। বলে, কাম ইন। চিত্রলেখা ভেতরে প্রবেশ করে, দরজাটা ছেড়ে দিতেই চৌম্বকের টানে তা লেগে যায়। এগিয়ে এসে রৌনকের মুখোমুখি দাঁড়ায় সে। দুহাত পরিমাণ দূরত্ব দুজনের মাঝে। রৌনক হাত তুলে সামনের দিকে ইশারা করে বলে, 2 স্টেপ সামনে এসো। রৌনকের আদেশ মতো দুকদম সামনে আগায় চিত্রলেখা। রৌনক আবারও বলে, 1 মোর স্টেপ। এবারে কেমন কেমন করে তাকায় চিত্রলেখা, তবুও কিছু করার নেই, বসের আদেশ বলে কথা। তাছাড়া আরেক কদম আগে গেলেও সামনে জায়গা থাকছে, তাই প্রশ্ন না করে আরও 1 কদম আগায় সে। এবারে দুজনের মাঝে দূরত্ব 1 হাতও নেই। আপাতত রৌনক আর কিছু বলছে না। তার দৃষ্টি চিত্রলেখার মুখের উপর সীমাবদ্ধ। এমন কঠিন নীরবতায় চিত্রলেখার সাহস হয় না কিছু জিজ্ঞেস করার। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকতেও তার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে তারা দুজনে আবার লিফটে আটকা পড়েছে। এক্ষুনি মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়বে সে। এবারে একদম সোজা হয়ে দাঁড়ায় রৌনক। চিত্রলেখাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে বাম হাত বাড়িয়ে ওর ডান হাতটা ধরে ওকে নিজের আরো খানিকটা কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করে,
বিয়ে করবে আমায়। চিত্রলেখার মনে হলো ওর মাথার উপরে কঠিন একটা বজ্রপাত হয়েছে। বিদ্যুৎ চমকানোর শব্দেও হয়তো ভুল শুনেছে কানে। চিত্রলেখাকে অমন হা করে তাকিয়ে থাকতে দেখে ধরে রাখা হাতটা সামান্য ঝাঁকিয়ে রৌনক আবারও জিজ্ঞেস করে, করবে আমায় বিয়ে? তৎক্ষণাৎ চিত্রলেখার কি হলো কে জানে। সে রৌনকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে তার কপাল স্পর্শ করে আগ্রহ ভরে জানতে চাইল, আপনার কি জ্বর হয়েছে? কিন্তু কপাল স্পর্শ করতেই চিত্রলেখার ধারণা ভুল প্রমাণিত হলো। তাকে ছুঁয়েই টের পেল কোনো জ্বর টর হয়নি। রৌনক চিত্রলেখার চোখে চোখ রেখে বলল, আমায় দেখে কি মনে হয় জ্বর হয়েছে? রৌনকের কপাল স্পর্শ করে থাকা চিত্রলেখার হাতটা আবার নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় সে। এবারে যেন সাপ দেখার মতো জমে গেল বেচারি। রৌনকের মুখে আবোলতাবোল কথা শুনে ও নিজেও ঘেটে ফেলেছে হাত বাড়িয়ে জ্বর দেখে। চিত্রলেখাকে চুপ করে থাকতে দেখে রৌনক বলে, আমি কিন্তু জবাব পাইনি। কিছু না বলে রৌনকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বেরিয়ে যায় চিত্রলেখা। রৌনক আর বাধা দেয়নি, পেছনও ডাকেনি। একলা দাঁড়িয়ে রয়েছে সেখানেই জবাবের অপেক্ষায়। তবে জানা নেই আদৌ সে জবাব পাবে কিনা। খুব বেশি একটা আশা রাখছে না যদিও। আজকের মতো পড়ানো শেষ করে বেরিয়ে যাবার আগ মুহূর্তে লিখন বলে, একটু খালাম্মাকে ডাক দিয়ে দেও। নাইম এক দৌড় লাগায় মাকে ডাকতে। বৃষ্টি ওর খাতা কলম গুছাতেই ব্যস্ত। যদিও খাতা কলম গুছানোটা বাহানা কেবল। লিখন যতক্ষণ থাকে বৃষ্টি আশেপাশেই থাকে কোনো না কোনো বাহানায়। বৃষ্টি, নাইমের মা সালেহা বেগম এগিয়ে এসেই জিজ্ঞেস করেন, তুমি নাকি আমাকে ডাকছো বাবা? জি খালাম্মা। একটু বসেন, কথা আছে। একটা চেয়ার টেনে বসেন সালেহা বেগম। লিখনকে ইতস্তত করতে দেখে নিজেই বলেন, তোমার কি বাবা টাকা পয়সা কিছু লাগবে? এই মাসের বেতনটা আগাম দিয়ে দিব। না না খালাম্মা, টাকা পয়সা লাগবে না। আসলে আমি অন্য একটা কথা বলতাম। বলো শুনি। মানে আসলে খালাম্মা। লিখনকে মানে আসলে করতে দেখে খানিকটা উঁচু স্বরেই বৃষ্টি বলে, এত মানে করতেছেন কেন? ছেড়ে কাশেন তো। আমার মা বাঘনা যে আপনাকে খেয়ে ফেলবে। বলেন তো দেখি কি বলতে চান। লিখন এক মুহূর্তের জন্য বৃষ্টির দিকে তাকায়। মেয়ের কথা শুনে ওকে ধমকে সালেহা বেগম বলেন, এসব কি বৃষ্টি? শিক্ষকের সাথে কেউ এভাবে কথা বলে? লিখন বাধা দিয়ে বলে, থাক খালাম্মা, আজ আর ওকে কিছু বইলেন না। এই তোমার আদরেই এত লাই পেয়ে মাথায় উঠছে বেয়াদব মেয়েটা। থাক না খালাম্মা। আচ্ছা বলো তুমি কি বলতে চাও? লিখন আরও একবার বৃষ্টির দিকে তাকায়। ওর চোখে স্পষ্ট আগ্রহ ও কৌতূহল। পারছে না মায়ের ভয় আবার বলতে, জলদি বলেন তো কি বলবেন। তবে এবারে আর সময় অপচয় না করে লিখন বলেই ফেলে আসল কথাটা। ছোট্ট করে বলে, কাল থেকে আমি আর ওদের পড়াতে পারবো না। কেন বাবা? কোনো সমস্যা হইছে? কোনো সমস্যা হয়নি। জানেনই তো আমার এটা ফাইনাল ইয়ার। নিজের পড়ালেখার চাপ তো আছেই, তাছাড়া আমি আইএলটিএস এর কোর্সে ভর্তি হয়েছি। কাল থেকে ক্লাস শুরু। ইউনিভার্সিটির ক্লাসের পর কোর্সের ক্লাস করে ওদের পড়াতে পারবো না। এমনি সপ্তাহে 4 দিন পড়াই, সেটাও যদি ঠিক মতো সময় না দিতে পারি তাহলে কিভাবে হয় বলেন। সেজন্যই আর কি ভাবছি আমি পড়ানোটা বাদ দিয়ে দিব। এই মাসটা পড়াতে চাইছিলাম কিন্তু আমার শিডিউল এত টাইট যে সময় হবে না একদমই। সব শুনে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে সালেহা বেগম বলেন, জানোই তো বৃষ্টির সামনে পরীক্ষা। তুমি এই সময় না পড়াইলে ওকে নিয়ে সমস্যায় পড়ে যাব মনে হচ্ছে। মাঝামাঝি সময়ে ভালো টিচার কই পাই বলতো? ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি আমার কয়েকজন ফ্রেন্ডকে বলছি। ওদের মধ্যে যার সময় হবে সে পড়ায় দিবে। আমি কালকের মধ্যেই একজন কনফার্ম করে ফেলব। আর বৃষ্টির পরীক্ষায় তো এখনো সময় আছে। আমার কোর্সটা শেষ হয়ে গেলে পরে না হয় আমিও ওকে পড়া দেখায় দিব। আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা তুমি যেহেতু দেখাতেছ তাহলে আর কোনো চিন্তা নাই। তোমার ভবিষ্যতের ব্যাপার, তাই আমি আর তোমাকে আটকাবো না। অন্য ব্যাপার হইলে ছাড়তাম না। আমার জন্য তো তুমি আর ওরা আলাদা না। তবে তুমি শুধু দেখো তোমার মতো যত্ন করে পড়াবে এমন কাউকে দিও। আর তুমিও একটু খোঁজ খবর রাইখো বাবা। আপনি একদম চিন্তা করবেন না খালাম্মা, আমি সব সময় টাচে থাকবো। তাহলে আমি নিশ্চিত হইলাম। এতক্ষণ চুপচাপ পাশে বসে থেকে দুজনের কথা শুনেছে বৃষ্টি। এবারে উঠে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে,
কোনো দরকার নাই আম্মু কাউকে কষ্ট দেয়ার। যে পড়াবে না তার তো দায় পড়ে নাই টিচার ঠিক করে দেবার। মাথা যার ব্যথাও তার। আমার পড়ালেখার ব্যবস্থা আমিই দেখে নিব। মানে, টিচার না রাখলে পড়বি কেমনে? জিজ্ঞেস করেন সালেহা বেগম। জবাবে বৃষ্টি বলে, যাদের বাসায় টিচার আসে না তারাও লেখাপড়া করে আম্মু। তাছাড়া এখন আর সেই আদি যুগ নাই যে বাসায় এসে গৃহশিক্ষক ঘন্টার পর ঘন্টা পড়াবে। সবাই ব্যাচে পড়ে আমিও ব্যাচেই পড়ব অন্যদের মতো। টিচার তো আর রেজাল্ট আইনা দিবে না। রেজাল্ট ভালো করার দায়িত্ব আমার। নাইমকেও ব্যাচেই ভর্তি করাই দিব। তুমি আর উনাকে কষ্ট দিও না। সে দায়ে মুক্ত হতে চায়, তাকে দায়ে মুক্ত করলাম। এখান থেকে আমার পড়ালেখার ব্যাপার আমিই বুঝব। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চেয়ার ছেড়ে ভেতরের দিকে অগ্রসর হয় বৃষ্টি। পেছনে থেকে লিখন একবার ডাকে ওকে। বৃষ্টি। লিখনের ডাকে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকিয়ে বৃষ্টি বলে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এতটুকু বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয় বৃষ্টি। পেছনে বেচারা লিখনের নিজেকে অপরাধী মনে হচ্ছে। এভাবে মাঝপথে ছাত্রীর হাত ছেড়ে দেয়ার অপরাধবোধ জেকে বসেছে তাকে। সালেহা বেগম বলে, তুমি একটু বসো বাবা, এই মাসের বেতনটা দিয়ে দেই। দরকার নেই খালাম্মা, এই মাসে পড়ালামই তো মাত্র কয়টা দিন। এখনো আধা মাসও হয় নাই। তো কি হইছে? আমি কি তোমাকে সামান্য কয়টা টাকা খালা হিসেবে দিতে পারি না? তাছাড়া তোমার খালু যদি শুনে তোমাকে খালি হাতে বিদায় দিয়েছি তাহলে আমার সাথে অনেক রাগ করবেন। তুমি বসো, আমি আসতেছি। লিখনকে দেবার জন্য টানা আনতে ভেতরে চলে যান সালেহা বেগম। এতক্ষণ নাইমও চুপচাপ পাশে দাঁড়িয়েছিল। এবারে মুখ খুলে বলে, আপনি সত্যি সত্যি আর আমাদের পড়াবেন না? কাছে আসো। লিখনের ডাকে নাইম তার পাশে গিয়ে দাঁড়ালে সে বলে, পড়ায় কোথাও কোনো সমস্যা ফেস করলে বন্ধের দিন বই খাতা নিয়ে আমার বাসায় চলে যাবা কেমন? আমি পড়ায় দিব। আচ্ছা, বলে মাথা ঝাঁকায় নাইম। লিখন আরো বলে, তোমার আপুকেও বলবা আমি বলছি বন্ধের দিন বাসায় গিয়ে যা যা সমস্যা আমার থেকে যেন দেখে আসে। আচ্ছা বলবো। পাশ কেটে একবার বৃষ্টির ঘরের বন্ধ দরজার দিকে তাকায় লিখেন। তার বুক উপচে একটা অপরাধবোধের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিন্তু এই কাজটা করা ছাড়া ওর নিজেরও কোনো উপায় ছিল না। সম্ভব হলে পোড়ানোটাও ছাড়ত না। উপায় নেই বলেই এই পদক্ষেপ নেয়া। বৃষ্টিটা যে অভিমান করেছে তা বেশ বুঝতে পারছে লিখন। তবে সে এটাও জানে বৃষ্টি বুদ্ধিমতী মেয়ে। খানিক সময় পর ঠিকই বুঝতে পারবে, তারপর নিজেই সামলে উঠবে। ওকে আর আলাদা করে বুঝাতে হবে না। তখন নিজে গিয়েই দেখা করে আসবে। চলবে। শুভ বিবাহ। মুখ তুলে রহস্যের চোখে চোখ রেখে স্বপ্ন বলে, বিয়ে হয় নাই কে বলল? আমি তো সেই কোন ছোটবেলাতেই পুতুল বিয়ের সময় তোমাকে কবুল বলে ফেলছি। তখন থেকেই তো তুমি আমার বর, আমি তোমার বউ, শুধু তোমার। রহস্যের বুকের ভেতরটা স্বপ্নকে কাছে পাবার তাড়নায় আর্তনাদ করে উঠল। আনমনে হেঁটে আসছিল চিত্রলেখা। দৃষ্টি রাস্তায় থাকলেও মস্তিষ্ক সঙ্গে ছিল না। তাই আগে থেকে দাঁড়িয়ে থাকা মামুনকে দেখতে পায়নি। কেমন আছো মায়া? আচমকা মামুনের কণ্ঠ শুনতে পেয়ে হদিস হয় চিত্রলেখার। মুখ তুলে তাকায় সে। মামুনকে দেখে জিজ্ঞেস করে, কেমন আছেন আপনি মামুন ভাই? তুমি যেমন লাগছো। মামুনের কথা কেমন যেন রহস্য রহস্য শোনায় চিত্রলেখার কানে। তার কথা ধরতে না পেরে জিজ্ঞেস করে, বুঝলাম না মামুন ভাই। কয়দিন হয় তোমারে ঠিকঠাক দেখি না। তোমারে না দেখলে তো আমি ভালো থাকি না, তা তুমি জানোই। অহ, বলে এক কদম পিছপা হয় চিত্রলেখা নিজের জায়গা থেকে। হাত ঘড়িতে সময় দেখে আজ ওর ফিরতে বেশ দেরি হয়ে গেছে। তাই আপাতত মামুনকে এড়িয়ে যেতে বলে, অনেক দেরি হয়ে গেছে মামুন ভাই, আজ আসি। অন্য একদিন কথা বলবো। মাত্রই দেখলাম তোমারে। এখনই চইলা যাবা? দেরি হয়ে গেছে আজ। এর বেশি দেরি হলে খালা চিন্তা করবে। আচ্ছা যাও তাইলে। তবে তুমি চাইলে বাকি পথটা আমি তোমারে আমার বাইকে করে আগায় দিতে পারি। এর কোনো প্রয়োজন নেই মামুন ভাই। সামান্য একটুই তো পথ বাকি, আমি পায়ে হেঁটেই যেতে পারবো। পথ ছেড়ে দিয়ে মামুন বলে, আচ্ছা যাও তাইলে। দ্রুত কদম ফেলে চিত্রলেখা মামুনকে অতিক্রম করতেই সে পেছনে থেকে আবার ডাক দেয়, মায়া শুনো। মামুনের ডাকে দাঁড়িয়ে পড়ে পেছনে ফিরে তাকায় চিত্রলেখা। জিজ্ঞেস করে, আরো কিছু বলবেন মামুন ভাই?
অনেকদিন হয় তোমার হাতের চা খাওয়া হয় না। অফিসে কাজের অনেক চাপ যাচ্ছে। এই সপ্তাহে বন্ধের দিন বিকালে বাসায় আসবেন, সেদিন আপনাকে চা খাওয়াবো কেমন? আচ্ছা আসবো, এবার বাসায় যাও, দেরি হইতেছে তোমার। আসি মামুন ভাই। সাবধানে যাও মায়া। চিত্রলেখা সামনের দিকে হাঁটা ধরে। ওর গন্তব্য দ্রুত বাসায় পৌঁছানো, তাই সে আর পেছনে ফিরে তাকায় না। পেছনে ফিরলে দেখতে পেত মামুন তার দৃষ্টি জুড়ে অশেষ ভালোবাসা নিয়ে ওর যাওয়ার পথে তাকিয়ে আছে। অবশ্য মামুনের অনুভূতিদের সম্পর্কে চিত্রলেখা সম্পূর্ণই অবগত এবং মনে প্রাণে এই অনুভূতিদের সম্মানও করে। মামুনের প্রতি চিত্রলেখার কোনো অভিযোগ কখনোই ছিল না। সমস্যা ওর নিজের। নিজের জীবনের টানাপোড়েনের জন্যই কখনো মামুনকে নিয়ে সেভাবে ভাবেনি, ভাবার সুযোগ পায়নি। ভাবলে হয়তো আজ ওদের বিষয়টা অন্যরকমও হতে পারত। কিন্তু চিত্রলেখার জীবনের বাস্তবতা তাকে এই অনুমতি কখনোই দেয়নি। হয়তো কখনো দিবেও না। দিলারা জামানের মাথায় বরফ ধরে দাঁড়িয়ে আছে জাহানারা। এর মধ্যেই বিশাল কাচ্ছা কাহিনী হয়ে গেছে বাড়িতে। সবেই বাসায় ফিরেছে রৌনক। বিকালের মিটিংটা লম্বা চলায় দেরি হয়ে গেছে তার। এদিকে তানিয়া বাসায় ফিরেই শাশুড়ির মাথায় এটম বোম ফাটিয়েছে। ঘটনাটা এই রকম ঘটেছে। তানিয়া বাসায় ফিরতেই দেখতে পায় তার শাশুড়ি দিলারা জামানা ড্রয়িং রুমের সোফায় আইস করে বসে ড্রাই ফ্রুটস খাচ্ছেন আর মোবাইলে ফেসবুক স্ক্রোল করছেন। তানিয়া সময় নষ্ট না করে সরাসরি শাশুড়ির মুখের সামনে এসে বলে, মা আপনাকে আমার কিছু বলার আছে। দিলারা জামান ফোন দেখতে দেখতেই বলেন, বলো শুনছি। আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। বলো শুনি তোমার কঠিন সিদ্ধান্ত। তখনই তিনি আন্দাজ করতে পারেননি কয়েক মুহূর্ত বাদেই তার উপর একটা বোম ফাটবে। এর আগেও তানিয়া বহুবার বলেছে সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তানিয়ার মতে তার নেয়া সব সিদ্ধান্তই কঠিন সিদ্ধান্ত, সেটা যদি হয় রাতের ডিনারের মেনু তৈরি করা, তার মতে সেটাও কঠিন সিদ্ধান্ত। বউকে চিনে বলেই অমন কথা শুনেও তেমন একটা ভাবান্তর দেখা যায় না দিলারা জামানের ভেতর। কিন্তু উনাকে চমকে দিয়ে তানিয়া বলে, আমি আপনার ছেলেকে ডিভোর্স দিচ্ছি। আর এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। আই উইল ডেফিনিয়েটলি ডিভোর্স হিম। ছেলের বউয়ের মুখে ডিভোর্সের কথা শুনে হকচকিয়ে উঠেন দিলারা জামান। মুহূর্তেই উনার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। মুখ তুলে উপরে তাকান তিনি। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে গেছে উনার। চমকিত কণ্ঠে প্রশ্ন করেন, কি বললা তুমি? আমি কি ভুল শুনলাম? না মা, আপনি ভুল শুনেননি। একদম ঠিক শুনেছেন। আমি আপনার ছেলেকে ডিভোর্স দিচ্ছি। অ্যাডভোকেটের সঙ্গে কথা বলা হয়ে গেছে। কালকের মধ্যেই কাগজপত্র সব তৈরি করে পাঠিয়ে দিবে। দিলারা জামানা চিন্তা করে পান না কি বলবেন। ভাবলেশহীন ভাবে তাকিয়ে থাকেন। তানিয়া নিজেই বলে, এই বিষয়ে বিস্তারিত কিছু জানতে চাইলে আপনি রৌনককে জিজ্ঞেস করে নিন। আমার মনে হলো আপনাকে ডিভোর্সের বিষয়টা জানানো উচিত, তাই আমি আমার দায়িত্ব পালন করলাম। বাকিটা বলতে মন চাইছে না। তবে আপনি জানতে চাইলে রৌনককে জিজ্ঞেস করবেন। ও সব জানে। আমি ঘরে যাচ্ছি মা, ভীষণ ক্লান্ত লাগছে। বিশ্রাম করব। যাওয়ার আগে তানিয়া জাহানারাকে বলে যায় কাউকে দিয়ে তার ঘরে এক কাপ কফি পাঠাতে। কোনো পূর্বাভাস ছাড়াই একদম আচমকাই ডিভোর্স নামক বোমোটা শাশুড়ির মাথায় ফাটায় তানিয়া। তারপর থেকে প্রেশার হাই হয়ে গেছে দিলারা জামানের। কম করে হলেও 100 ফোন কল করেছেন তিনি রৌনককে। অনেকগুলো ফোন করার পর যখন রৌনককে লাইনে পাওয়া যায় তখন সে জানায় মিটিংয়ে ব্যস্ত আছে। ফোনে কিছুই বলতে পারবে না। বাসায় ফিরে বিস্তারিত জানাবে। জাহানারা দিলারা জামানকে হাই প্রেসারের ঔষধ খাইয়ে দিয়েছে, তবে ঔষধেও প্রেশার খুব একটা কমেনি। রাগে ফসফস করলেও মুখে কিছু বলতে পারেননি এতক্ষণ তিনি। রৌনক আসতেই ছেলেকে দেখে চেঁচিয়ে ওঠেন। জিজ্ঞেস করেন, এসব কি হচ্ছে আমার সংসারে? কি হচ্ছে? তুই জানিস না কিছু? আমি তো সবই জানি। তুমি কোন বিষয়ে কথা বলছো সেটা বুঝতে পারছি না। খুলে বললে হয়তো বুঝতে পারতাম। তোমাকেও জবাব দিতে পারতাম। তোর ভাইয়ের বউয়ের মাথায় ভূত চেপেছে। সে নাকি এখন ডিভোর্স নিবে। তার যদি মনে হয় এই সম্পর্ক সে আর টানতে পারবে না, এই সম্পর্ক তার জন্য নয়। সে যদি বেরিয়ে আসতে চায় তাহলে তো ডিভোর্সই একমাত্র সলিউশন, তাই না? এসব তুই কি বলছিস রৌনক? চেঁচিয়ে ওঠেন দিলারা জামান। কিন্তু এতে রৌনক একটু হকচকায় না। সে শান্ত কণ্ঠেই বলে,
চেঁচামেচি করে লাভ নেই মা। সম্পর্ক ওদের। তাই ওরা একসাথে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্তটা ওরাই নিবে। ভাইয়া ভাবিরটা ওদেরকেই বুঝতে দাও। লেট দেম ডিসাইড। রাদিন কোথায় রৌনক? সেই খবর কি আমার রাখার কথা? তুই জানিস না বলতে চাচ্ছিস? জানি না এমন নয়, তবে তোমাকে বলতে চাচ্ছি না। হঠাৎ কি এমন হলো যে তানিয়া ডিভোর্স পর্যন্ত চলে গেল? এক মুহূর্ত চুপ করে থেকে রৌনক বলে, তোমার বড় ছেলে অন্য একজন মহিলার সঙ্গে এফেয়ারে জড়িয়েছে। এই মুহূর্তে ভাইয়া ওই মহিলার সঙ্গেই আছে। এমনকি ওই মহিলাকে নিয়ে সিঙ্গাপুর সেটেলড হওয়ার পরিকল্পনাও করছে। কিন্তু আনফরচুনেটলি আমি বিষয়টা জেনে গেছি। এমনকি ভাবিও জানে। আর সব কিছু জেনে ভাবি আর ভাইয়ার সঙ্গে থাকতে চায় না। ছোট ছেলের মুখে বড় ছেলের এমন অধঃপতনের কথা শুনে থম ধরে যান দিলারা জামান। মা হিসেবে লজ্জায় উনার মাথা নুয়ে আসছে। রৌনক এগিয়ে এসে মায়ের পাশে বসে তার একটা হাত ধরে বলে, ওদেরটা ওদেরকে বুঝতে দাও। আমার ভাই যে অন্যায়টা করেছে এরপর ভাবির মতো এত ভালো একজন মানুষ সে ডিজার্ভ করে না। ভাবি যদিও ভাইয়াকে মাফ করে দিয়ে থেকে যায়ও এর কোনো গ্যারান্টি নেই ভাইয়া আবার তাকে ঠকাবে না। একজন মেয়ে সব মানতে পারলে স্বামীর প্রতারণা নিশ্চয়ই মেনে নিবে না। তুমি নিজেকে তার জায়গায় রেখে চিন্তা করে দেখো তো। আজ ভাইয়ার জায়গায় বাবা থাকলে তুমি কি তাকে মাফ করে দিতে পারতে এত বড় মনের পরিচয় দিতে? তাছাড়া যে মানুষটা এতগুলো বছর সংসার করার পরেও নিজের স্ত্রীকে ঠকাতে পারে তাকে কি আসলেই মাফ করা উচিত? আমি বা তুমি হয়তো বলতে পারি ভুল হয়ে গেছে মাফ করে দাও, কিন্তু ভাবির জায়গা থেকে ভেবে দেখো তো। তার তো একটাই আপনজন। আমরা তো তার কেউ নই। আমাদের সাথে সম্পর্ক হলো যে মানুষটার হাত ধরে সেই মানুষটাই যখন বেইমানি করে তখন সে কোথায় গিয়ে দাঁড়াবে? এবারে যদি মাফ করেও দেয় এরপর যদি ভাইয়া আবার একই কাজ করে তখন ভাবি কিভাবে নিজেকে সামলাবে? তাই বলছি, রিকোয়েস্ট করছি তোমায়, তুমি ওদের মাঝে কোনো কথা বলো না। ভাবির সিদ্ধান্তটা ভাবিকেই নিতে দাও। ভাইয়া ভুল করেনি, কঠিন অন্যায় করেছে। ওর শাস্তি হওয়াটা প্রয়োজন। আর এই ক্ষেত্রে আমি ভাবিকে সম্পূর্ণ সাপোর্ট করব, তুমি আপত্তি করলেও করব। মাকে নিজের মতো রেখে উঠে পড়ে রওনক। যাওয়ার সময় কেবল জাহানারাকে ইশারা করে যায় যেন মায়ের খেয়াল রাখে। দিলারা জামাম কিচ্ছু বলতে পারেন না, কেবল চুপচাপ বসে থাকেন। তার আসলে বলার মতো মুখ অবশিষ্ট নেই। কিভাবে থাকবে? অপরাধ তো তার নিজের ছেলেই করেছে। তাও কোনো ছোটখাটো অপরাধ নয়। স্বামীর বেইমানির মতো অন্যায় অপরাধের এই পৃথিবীর আইনে কঠিন কোনো শাস্তি নেই। অথচ কঠিন একটা শাস্তি থাকা দরকার ছিল। যে স্বামী স্ত্রী থাকা অবস্থায় পর নারীতে আসক্ত হবে তার শাস্তি হওয়া উচিত ছিল মৃত্যুদণ্ড। কারণ প্রতারণা করা স্বামীর কিছু না গেলে আসলেও প্রতারিত হওয়া স্ত্রী তো বাকিটা জীবন ভেতরে ভেতরে মরেই যায়। জীবিত লাশ হয় জীবন কাটায় মৃত্যু পর্যন্ত। ওসব অবশ্য অন্যরা টের পায় না। বীভৎস ভয়ঙ্কর একটা কষ্ট বুকের ভেতর নিয়ে বেঁচে থাকতে হয় প্রতারিত হওয়া নারীকে। অথচ এসব প্রতারকদের পৃথিবীর আইনে কোনো শাস্তি নেই। মৃত্যুদণ্ড পাওয়ার মতো কঠিন অন্যায় করেও এরা দিব্যি হাসিখুশি ভাবেই বেঁচে থাকে। একজন নারীকে ভেতরে ভেতরে সম্পূর্ণ মেরে ফেলার পরেও এরা বিন্দুমাত্র অনুশোচনা করে না। এদের বেঁচে থাকাটাও অন্যায়। অথচ আফসোস, পৃথিবীতে এদের কোনো শাস্তি নেই। এদের শাস্তি দেয়ার কোনো আইন নেই। চিত্রলেখা বাড়িতে পা রাখতেই টের পেল পরিবেশ আজ যথেষ্ট থমথমে। একদম তুফান আসার আগ মুহূর্তের মতো, আবার এমনও হতে পারে এটা তুফানের পরবর্তী থমথমে পরিবেশ। কিছু হয়েছে কিনা না জানা অবধি কোনো কিছু শিওর হওয়া যাচ্ছে না আর কি। চিত্রলেখা যখন বাড়ির ভেতর প্রবেশ করে তখন তাকে দেখার সঙ্গে সঙ্গেই লিখন ও চয়ন নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কানাকানিও করেছে। আবার লিখন যে চারুকে ইশারায় কিছু একটা বলল সেটাও চিত্রলেখার নজর এড়ায়নি। তবে এই মুহূর্তে এসব বিষয়ে কিছু না বলে নিজের ঘরে চলে যায় সে। এমনিতেই আজ তার মস্তিষ্কের ভেতর সবকিছু আউল লেগে আছে। রৌনকের বলা কথাটা কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। গোসল করতে বাথরুমে ঢুকে বেশ কিছুক্ষণ বেসিনের সাথে লাগোয়া ছোট আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকেই তাকিয়ে রয়েছে ভাবলেশহীনভাবে। রৌনক আচমকা ওকে কেনই বা এমন একটা কথা বলল এর কোনো কারণ খুঁজে পায় না চিত্রলেখা। অনেক চিন্তা ভাবনা করেও যখন কোনো কারণ খুঁজে পায় না তখন নিজেকে বুঝো দিয়ে বলে,
উনার সম্ভবত জ্বর এসেছিল তাই উল্টাপাল্টা বকেছেন। অনেকেরই জ্বর এলে উল্টাপাল্টা বলে। চারুর এই রোগ আছে। জ্বর আসতে না আসতেই ওর উল্টাপাল্টা বলা শুরু হয়ে যায়। আর সবচাইতে বেশি যে কথাটা বলে চারু তা হচ্ছে ও নাকি বাবা মাকে দেখতে পায়। উনারা নাকি দুজনে এসে ওর মাথার কাছে বসে কপালে হাত বুলিয়ে দেয়। অথচ বাবা মা যখন মারা যায় তখন চারু এই এতটুকু বাচ্চা। উনাদের চেহারা ওর ঠিকঠাক মনেই নেই। ছবিতে দেখেছে সেটাই ওর চোখে ভাসে আর জ্বরের ঘোরে ও ভাবে বাবা মা এসে ওর কপালে হাত বুলিয়ে দিচ্ছে। রওনকেরও এমনই কিছু একটা হয়েছিল হয়তো। তারও হয়তো জ্বর হয়েছে সেজন্য এমন একটা উদ্ভট অসম্ভব কথা বলে ফেলেছেন। জ্বর সেরে গেলে ঠিকই সব ভুলে যাবেন। এসব হাবিজাবি বলে নিজেকে বুঝো দিলেও চিত্রলেখার মস্তিষ্কে ফের ভাবনার উদয় হয়। ও নিজেই কপালে হাত দিয়ে দেখেছিল রওনকের জ্বর ছিল না কপালে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকই ছিল। তবুও চিত্রলেখা নিজেকে বুঝো দেয় বলে। উনার হয়তো চোরা জ্বর হয়েছে। ভেতরে ভেতরে ঠিকই জ্বর আছে কিন্তু বাইরে বুঝা যায় না। এটাই হবে। এই কারণেই উল্টাপাল্টা বলছেন। মানুষ যখন কোনো শক্ত কারণ খুঁজে না পায় তখন নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এমন উদ্ভট ব্যাখ্যা দাঁড় করাই, এমনকি এটাকেই সত্যি বলে বিশ্বাস করার আপ্রাণ চেষ্টাও করে। এসব অযৌক্তিক ব্যাখ্যা দিয়ে মনকে বোকা বানানো গেলেও মস্তিষ্ককে বোকা বানানো যায় না। বিবেক যুক্তি ছাড়া কথা মানতেই চায় না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এসব হাবিজিবি ভাবার পর গা ঝাড়া দেয় চিত্রলেখা। তাকে রাতের রান্নাও সারতে হবে। এখানে দাঁড়িয়ে থেকে উদ্ভট সব কথা ভাবলে তার চলবে না। রৌনক হয়তো নিছকই মজার ছলে কথাটা বলেছে, কিন্তু এই কথা ভেবে ভেবে সময় অপচয় করলে তার চলবে না। আবার ওই মুহূর্তটা চোখে ভাসলে চিত্রলেখার একটুও মনে হয় না রৌনক নিছকই মজার ছলে ও বড় একটা কথা বলে ফেলেছে। বরং তাকে যথেষ্টই সিরিয়াস মনে হয়েছে। রৌনকের দৃষ্টি চিত্রলেখাকে বলেছে সে একটুও মজা করে কথাটা বলেনি। যা বলেছে মন থেকেই বলেছে। এসব ভেবে ভেবে নিজের মাথার চুল চিত্রলেখার নিজেরই ছিঁড়তে মন চাইছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সে জানে না। এসব জানতেও চায় না। ওর জীবনটা এমনিই কাটায় ভরপুর। এই জটিল জীবনটায় আরো বেশি জটিলতা ওর চাই না। ও যেমন আছে ভালো আছে। আর কোনো উটকো ঝামেলা ওর চাই না। তাই রৌনক ও রৌনকের বলা কথা মাথা থেকে ছেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা করে, নিজের কাজে মনকে ফোকাস করার চেষ্টায় মত্ত হয় চিত্রলেখা। তানিয়াকে যথেষ্ট ফুরফুরে দেখাচ্ছে আজ। শেষ কবে তাকে এতখানি রিল্যাক্স দেখেছিল রৌনকের ঠিক মনে পড়ছে না। এই মুহূর্তে ওরা দাঁড়িয়ে আছে রৌনকের ঘরের বারান্দায়। তানিয়া আধা খোলা বারান্দার গ্রিল ঘেঁষে চা হাতে দাঁড়িয়ে আছে। আর রৌনক বারান্দার দেয়াল ঘেঁষে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে থাকা চায়ের কাপে এখন পর্যন্ত একটি চুমুকও বসায়নি সে। তানিয়া এতক্ষণ দূর আকাশের দিকে তাকিয়ে থাকলেও এবারে পেছনে ঘুরে দেবরের মুখোমুখি দাঁড়ায়, তবে দূরত্ব কমায় না। যেখানে ছিল ওখানেই থাকে। চায়ের কাপে চুমুক বসিয়ে তানিয়া রিল্যাক্স ও শান্ত ভঙ্গিতেই জিজ্ঞেস করে, আজকাল কি বিশেষ একজন ছাড়া অন্য সবার হাতের চা খাওয়া বাদ দিয়ে দিয়েছ নাকি? কই না তো। হাতে খাচ্ছ না যে? চা ঠান্ডা হয়ে গেছে। তুমি তো ঠান্ডা চা পছন্দ করো না। চোখের সামনে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করছি তো তাই চায় কনসেন্ট্রেট করতে পারি। তা কি আবিষ্কার করলে নতুন? আমাকে। এবারে ঠান্ডা হয়ে যাওয়া পানসে চাই চুমুক বসায় রৌনক। ঠান্ডা চা খেতে একদম বিশ্রী লাগে তার। তবুও মুখে নেয়া চাটুকু কষ্ট করে হলেও গিলে ফেলে সে। তারপর তানিয়ার কথার জবাবে বলে, বলতে পারো তাই। তোমাকে কখনো এভাবে আইস করে চা খেতে দেখিনি। সব সময় তুমি কফিটাই প্রেফার করেছো। অথচ আজ দিব্যি চা এনজয় করছো যেন তোমার ভীষণ পছন্দের জিনিস। আর তুমি আজ আচমকাই তোমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, অথচ সেটা নিয়ে তুমি একটুও বিচলিত নও। তোমার ফেস দেখে বোঝা যাচ্ছে তুমি তোমার নেয়া সিদ্ধান্তে হ্যাপি। ইউ আর হ্যাপি ফর ইউরসেলফ। আর কিছু? উহু, আপাতত এতটুকুই। প্রথমটা দিয়েই শুরু করি। আমার শুরু থেকেই চা ভীষণ পছন্দের। কিন্তু কি জানো, মানুষের পছন্দ পরিবর্তনশীল। সঙ্গ, পরিবেশ, ওঠা বসা, চলাফেরা সবকিছুর প্রভাবে পছন্দটা পরিবর্তন হয়ে যায় কোনো না কোনো ভাবে। বিয়ে হয়ে আসার পর থেকে দেখতাম রাদিন কফি খায় সবসময়, যদিও ওর প্রয়োজন হতো। সে রাত জেগে কাজ করে, স্ট্রং কফি ছাড়া তার চলতো না।
ওকে সঙ্গ দিতে গিয়েই আমি চা বাদ দিয়ে কফি ধরলাম। রাদিন কিন্তু তা কখনোই টের পায়নি। হয়তো কখনো জানার চেষ্টাও করেনি। ওর কেবল নিজের কফির মগটা হলেই চলেছে। সে কখনো জানতে চেষ্টা করেনি তাকে সঙ্গ দেয়া নারী নিজের পছন্দের চা বাদ দিয়ে তার পছন্দের কফিটাকে আপন করে নিয়েছে। সেটা কখনোই রাদিনের মাথা ব্যথা ছিল না। আমি গোটা মানুষটাই কখনো তার মাথা ব্যথা ছিলাম না। কারণ আমি অন্য আর 10টা বউয়ের মতো করে কখনো আবদার করে বা অভিমান করে বলিনি আজ আমায় ঘুরতে নিয়ে যাও বা শপিং করতে নিয়ে যাও, আমাকে আলাদা করে সময় দাও। আমার জন্য সবসময় ওর কাজ, ওর পেইন্টিং, ওর অ্যাচিভমেন্ট সবকিছুর ঊর্ধ্বে ছিল। তখন যদি বুঝতে পারতাম খানিকটা টিপিক্যাল বউদের মতো ওকে যন্ত্রণা দিলে ভালো হতো হয়তো তাহলে ও আমায় নিয়ে ভাবতো, হয়তো তাহলে আমি ওর জীবনের প্রায়োরিটি লিস্টে থাকতাম। আমায় খুশি করতে ও ব্যস্ত হয়ে পড়তে। তাহলে আজ হয়তো সবকিছু অন্যরকম হলেও হতে পারত। তবে সেসব নিয়ে আর আফসোস নেই। নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষগুলো কখনোই সামনের বা পাশে থাকা মানুষটার স্যাক্রিফাইস দেখতে পায় না। বরং নিজের মতো ভেবে নেয়। ওরা ভাবে আমরা যা করি নিজের স্বার্থে করি। অথচ আমার কাছে যে সবকিছুর ঊর্ধ্বে ওর স্বার্থ সেটা হয়তো সে কখনোই টের পায়নি। না পাক, আর চাইও না ও কিছু জানুক বা বুঝুক। আরও বললে এত বড় একটা সিদ্ধান্ত নেয়ার পরেও আমি বিচলিত নই। ভুল বললে, এই সিদ্ধান্তটা তো আমি আজ নেইনি রওনক। আজ নিলে আমায় তুমি ঠিকই বিচলিত দেখতে, নার্ভাস দেখতে। কত রাত আমি ঘুমাইনি শুধু আকাশ পাতাল চিন্তাভাবনা করে কাটিয়েছি। কি হলে কি করব কত শত প্রস্তুতি নিয়েছি মনে মনে। এমন একটা দিন যদি কখনো আসে তখন কি করব তা যে কত হাজারবার চিন্তা করেছি তা তুমি হয়তো কল্পনাও করতে পারবে না। বেসিক্যালি এই সিদ্ধান্তটা অনেক আগেই আমি মনে মনে নিয়ে ফেলেছিলাম। কখনো এমন কিছু হলে, আমাকে চরমভাবে ঠকে যেতে হলে কি করব তা আমি আগেই ভেবে ফেলেছিলাম। শুধুমাত্র আমি হুটহাট তা প্রকাশ না করে শেষ পর্যন্ত অপেক্ষা করেছি তোমার ভাইয়ার সিদ্ধান্তের। তার সিদ্ধান্ত জানলাম তারপর আমি আমার সিদ্ধান্তটা নিলাম। এক্ষেত্রেও কিন্তু আমি তাকেই অগ্রাধিকার দিয়েছি জীবন বেছে নেয়ার। এতটুকু বলে অদ্ভুত করে হাসে তানিয়া। তা মুগ্ধ হয়ে দেখে রওনক। সামনে দাঁড়িয়ে থাকা নারীকে সে যতই দেখছে ততই অবাক হচ্ছে। তানিয়ার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থেকেই রৌনক জিজ্ঞেস করে, ভাইয়া কি কখনো তোমাকে বুঝতে চেষ্টা করেছিল? তার তো সে প্রয়োজনই পড়েনি। তোমরা একে অপরকে না বুঝে এতগুলো বছর একত্রে থাকলে কিভাবে? সংসার করলে কিভাবে? একসাথে থাকলেই বুঝি সংসার করা হয়ে যায়। আর একত্রে থাকার জন্য জরুরি নয় অপরজনকে বুঝতে হবে। যদিও আমি প্রতি মুহূর্ত তোমার ভাইয়াকে বুঝতে চেয়েছি, বুঝতে চেষ্টা করেছি। এমনকি শেষ পর্যন্ত বিফল হইনি অবশ্য। তার সবকিছু আমি বুঝি। শুধু সেই আমাকে বুঝে না আর না কখনো বুঝার চেষ্টা করেছে। তোমার ভাইয়ের মতে আমি লেখাপড়া জানা অতি শিক্ষিত নারী যার জন্য নিজের ক্যারিয়ার সবার আগে। অথচ সে কখনো জানতেই পারেনি আমি সবসময় ঘরকুনো হয়ে থাকতে চেয়েছিলাম। সকাল শুরু হবে তার বাহুডোরে, তারপর সবাইকে নাস্তা করিয়ে বাচ্চাদের নিয়ে যাব স্কুলে, রান্নার দায়িত্বটা আমার হাতেই থাকবে। আমি কিন্তু ছোটবেলা থেকে বেশ ভালো রান্না জানি। বিয়ের পরপর কয়েকবারই এটা সেটা রান্নাও করেছিলাম। কিন্তু কখনো তোমার ভাইয়া এপ্রিসিয়েট করা তো বাদ দাও জানারও চেষ্টা করেনি রান্নাটা কে করেছে। বলতে পারো বাহবার অভাবে আমার রান্নার শখটা কবে জানি মরা গাছের মতো শুকিয়ে গেল। আমিও পড়ে আর পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করিনি। কোনো কিছু করতে অনুপ্রেরণা লাগে রৌনক যা আমি কখনোই তোমার ভাইয়ার কাছে পাইনি। উল্টো আমি যখন অফিস জয়েন করার ইচ্ছা প্রকাশ করলাম তোমার ভাইয়া আমায় বাহবা দিল। আমিও বোকা ভাবলাম ও হয়তো এমন একজনই পার্টনার চায় যে ঘরে বসে না থেকে তার কাঁধে কাঁধ মিলে হাঁটবে। আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে অনেকটা দূর আসার পর টের পেলাম যার জন্য আমার এত দূর আসা সে তো অনেক আগেই মোড় বদলে নিয়েছে। আর আমি একলাই এতটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি। তোমার ভাইয়া আমার জীবনে থাকলেও এই পথ আমায় একলাই চলতে হতো এর চাইতে সে নেই এটা বেশি ভালো হলো না বলো? তানিয়া থামতেই রৌনক বলে, আই এমন রিয়েলি হ্যাপি ফর ইউ। অলসো ভেরি প্রাউড অফ ইউ। কয়েক মুহূর্ত নীরবতার পর তানিয়া নিজেই জিজ্ঞেস করে, তা তোমার চাওয়ালির কি খবর? চাওয়ালি? রৌনক তৎক্ষণাৎই ধরতে পারে না তানিয়া কার কথা বলছে।
কিন্তু তাকে রহস্য করে হাতে দেখলে তার বুঝতে সুবিধা হয় না। কিন্তু এতক্ষণে তার কপালে চিন্তার দাগ দেখা দিয়েছে। নিজের চেহারা আদলে গম্ভীর ভাব তুলে এনে রৌনক বলে, নিজের স্বার্থে কাউকে কাছা টানা বা নিজের সাথে জোড়ানোটা ভুল, তাই না ভাবি? অবশ্যই ভুল। যে কোনো সম্পর্কে দুদিকের স্বার্থ থাকতে হয়, নয়তো মনের মিল থাকতে হয়। একপাক্ষিক কোনো কিছুই ভালো নয়। হুম বলেই ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রৌনক। মনে মনে ভাবে তার ভুল হয়ে গেছে। চিত্রলেখা রান্না করতে ব্যস্ত। তার পেছনে এসে দাঁড়ায় চারু, তাও নিঃশব্দে। ভাইবোন তিনটাই চিত্রলেখার ভীষণ আপন, কলিজার একদম কাছের মানুষ। ওরা নিঃশব্দে এসে দাঁড়ালেও সে টের পায়। চারুর উপস্থিতি টের পেয়ে খুন্তি নাড়তে নাড়তেই চিত্রলেখা জিজ্ঞেস করে, এতক্ষণ কই ছিলি? পড়তেছিলাম আপা। কাল তো তোর কোনো পরীক্ষা নাই, হঠাৎ কি মনে করে এই সময় পড়তে বসলি? এমনি আপা, কাল না থাকুক সামনে তো পরীক্ষা আছে, সিলেবাস শেষ হয় নাই তো সেজন্য পড়া আগায়তেছিলাম। তোর সিলেবাস শেষ হয় নাই? না। চিত্রলেখা জানে চারু বানিয়ে বানিয়ে কথা বলছে। ওর তিনটা ভাইবোনই পড়ালেখায় অনেক সিনসিয়ার। কিছু একটা ঘটেছে তা চিত্রলেখা বাসায় পা রাখতেই টের পেয়েছিল। কিন্তু এই বিষয়ে কাউকে কিছু জিজ্ঞেস করেনি। চারু চুপচাপ পেছনে দাঁড়িয়ে থাকায় চিত্রলেখা জিজ্ঞেস করে, কিছু বলবি? না। ক্ষুধা লাগছে? না। তাইলে গরমের মধ্যে দাঁড়ায় না থেকে ঘরে যা। চারু তবুও দাঁড়িয়ে রয়। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর এগিয়ে গিয়ে বোনকে পেছনে থেকে জড়িয়ে ধরে। চিত্রলেখা বাধা দেয় না, বরং সময় দেয় ছোট বোনকে নিজেকে সামলে নেয়ার। মিনিট খানিক অতিক্রম হওয়ার পর চিত্রলেখা চুলার আগুন নিভিয়ে দিয়ে চারুকে ছাড়িয়ে পেছনে ফিরে ওর মুখোমুখি দাঁড়ায়। ভনিতা না করে সরাসরি জিজ্ঞেস করে, কি হইছে বল তো? কিছু হয় নাই আপা। বলবি না তাই তো। লিখন না করছে বলতে। সত্যি কিছু হয় নাই আপা। খালা কই? উনার ঘরে আছেন। এই সময়ে ঘরে কি করে? শুয়ে রইছে। কেন? শরীর খারাপ। এবারে চুপ করে রয় চারু। চিত্রলেখা আগেই বুঝতে পেরেছিল বাড়িতে আজ কিছু একটা ঘটেছে। কিন্তু এতক্ষণে বুঝতে পারছে ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। চারুকে ওখানে দাঁড় করিয়ে রেখেই চিত্রলেখা খালার কাছে যাওয়ার জন্য পা বাড়ালে পেছনে থেকে চারু বলে, খালু আজ খালাকে অনেক কথা শুনাইছে আপা। চিত্রলেখার বাড়ন্ত কদম থমকে যায়। বনের মুখের দিকে তাকায় সে। চারুর চোখে পানি টলমল করছে কিন্তু কান্নার কোনো শব্দ নেই। চিত্রলেখা এগিয়ে এসে ছোট বোনের বাহু ধরে আবারও জিজ্ঞেস করে, কি হইছে চারু? খালু চায় না আমরা আর উনার বাড়িতে থাকি। খালাকে কি বলছে? 1 মাসের মধ্যে আমরা বিদায় না হলে খালাকে উনি তালাক দিবে। সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস লুকায় চিত্রলেখা। চারুকে বলে, তরকারিটা আরেকু জাল হবে। ওটা জাল দিয়ে টেবিলে ভাত দে, আমি আসতেছি। কই যাও আপা? খালা নিশ্চয়ই সারাদিন কিছু খায় নাই। ডেকে নিয়ে আসি, ভাত খাওয়াবো। চিত্রলেখা রান্নাঘর থেকে বেরিয়ে যাবার জন্য আবার কদম বাড়ালে চারুর ডাকে ফের থমকে দাঁড়ায়। অসহায় কণ্ঠে চারু জিজ্ঞেস করে, আমাদের কি আর যাওয়ার কোনো জায়গা নাই? যাদের কেউ নাই, যাওয়ার কোনো জায়গা নাই, তাদের আল্লাহ আছে। একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আল্লাহর দুনিয়াটা অনেক বড়। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আমি এখনো বেঁচে আছি ভাবার জন্য। আর অপেক্ষা না করে চিত্রলেখা বেরিয়ে যায়। পেছনে চারুর চোখে টলমল করতে থাকা পানি গাল বেয়ে পড়ে। সারাদিন নিজেকে আটকে রাখলেও আর এই মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারে না বেচারি। মানুষ এত অসহায় কেন হয়? আজ বাবা মা বেঁচে থাকলে নিশ্চয়ই ওদের এত কষ্ট সহ্য করতে হতো না। চিত্রলেখাকে দিনরাত এত চিন্তার মধ্যে থাকতে হতো না। অল্প বয়স থেকে সবার জন্য করতে করতে মরে যেতে হচ্ছে, কিন্তু দেখার কেউ নেই, সঙ্গ দেয়ার কেউ নেই। নার্গিস বেগম নিজের ঘরেই শুয়ে আছেন। চিত্রলেখা সহজেই আন্দাজ করতে পারছে সারাদিনে উনার কিচ্ছু খাওয়া হয়নি। দূর থেকে দেখলে মনে হয় নার্গিস বেগম ঘুমিয়ে আছেন। কিন্তু আর কেউ না জানলেও চিত্রলেখা বেশ ভালোভাবেই জানে তার খালা ঘুমায়নি। এমনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। এগিয়ে এসে খালার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দেয়। তারপর খালার কানের কাছ মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, আমি থাকতে তোমার এত কিসের চিন্তা খালা? আল্লাহ তো আমাকে পাঠাইছেসি তোমাদের সবার জন্য। চোখ খোলেন না নার্গিস বেগম। তার বন্ধ চোখের পাতা গলে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সারাদিন কাঁদেননি তিনি।
অল্পে কেঁদে ফেলার স্বভাব উনার নেই, কিন্তু এই মুহূর্তে আর পারলেন না নিজেকে ধরে রাখতে। চিত্রলেখা খালাকে পেছনে থেকে জড়িয়ে ধরে পাশেই শুয়ে পড়ে। শক্ত করে জড়িয়ে ধরে বলে, এত কেন ভাবতেছ তুমি? আমি কি মরে গেছি? এইসব ভাবাভাবি তো আমার দায়িত্ব। আর কাদের জন্য ভাবতেছ তুমি? আমাদের জন্য তো কম করো নাই সারা জীবন। আর কত করবা বলো তো? তাছাড়া এবার এমনিও সময় হয়েছে, তুমি নিজের কথা ভাবো, নিজের সংসারের কথা ভালো। আমরা তো এমনিও তোমার কাছে চিরকাল থাকবো না খালা। টাকা পয়সার ব্যবস্থা হলে বছর খানিকের মধ্যে লিখন বাইরে চলে যাবে। ওর পরে হয়তো চয়নও চলে যাবে। এরপর চারুকে বিয়ে দিয়ে দিব। ওরা তো সবাই চলেই যাবে। বাকি থাকলাম আমি। আমি না হয় তোমার ঘরের একটা কোনায় পড়ে রইলাম। তাও যদি না হয় দূরেই থাকলাম, বেশি একটা দূরে না, এই আশপাশ দিয়েই থাকবো। দুই বেলা করে দেখা হবে আমাদের। সব তো হয়েই যাবে। তাইলে এত চিন্তা কেন বলো তো? চিত্রলেখার হাত ছাড়িয়ে পেছনে ফিরে বুকে জড়িয়ে নেন মেয়েকে নার্গিস বেগম। কথা বলতে নিয়ে গলা ধরে আসে উনার। ধরা গলাই বলেন, সবার জীবন গুছিয়ে দিবি আর তোর জীবনটা বানের জলে ভেসে যাবে। মেকি হেসে চিত্রলেখা বলে, ভাইবোনদের জন্য যদি বানের জলে ভাসতে হয় তা না হয় ভাসলাম। এতে মন্দ কই? তোকে কেন সবার জন্য করতে হবে? তুই কি ঠেকা নিয়ে রাখছিস সবার জন্য করার? ঠেকাই তো খালা। আমারই তো ঠেকা। আমি না করলে কে করবে? আমি বাইচা থাকতে ওদের তো আমি ভেসে যাইতে দিতে পারি না। আর ওরা তো আছেই। ওরা তিনজন ঠিক আমাকে আগলায় রাখবে, তুমি দেখো। জীবন বড় কঠিন জিনিস রে মা। বাস্তবতার কাছে সম্পর্কগুলো একসময় ঠুনকো হয়ে যায়। আমার ভাইবোনেরা কখনো এমন হবে না খালা। ওরা আমাকে অনেক ভালোবাসে। তুমি দেখে নিও, একদিন ওরাই আমার মাথার ছায়া হবে। তিনটা বটবৃক্ষ হবে। শেষ বয়সে আমাকে আর কোনো কষ্ট করা লাগবে না। ওদের জীবন গুছায় দিবি, সংসার গুছায় দিবি। আর তুই, তোর জীবন কে গুছাবে? তোর সংসার কে সাজায় দিবে? সবার কপালে সব থাকে না খালা। ঘর সংসার করার শখও আমার নাই। কোনোমতে ওদের জীবন গুছায় দিতে পারলেই হয়। আমার নিজের জন্য তোমরা আছো, আলাদা করে কিচ্ছু চাই না। এমনে বললে হয় না রে মা। এমনে বললে হয় না, কেমনে বললে হয় সেটা পরেরটা পরে দেখা যাবে। তুমি আপাতত উঠো, চলো ভাত খাওয়া। চিত্রলেখা বিছানা থেকে নেমে খালাকে তুলে বসায়। হাত ধরে টানে নামানোর জন্য। আরেক হাত বাড়িয়ে চিত্রলেখার হাত ধরে নার্গিস বেগম বলেন, তোদের সঙ্গে নিবি আমারে? তুমি আমাদের সঙ্গে কই যাবা নিজের ঘর সংসার ফালায়? এই ঘর সংসার আর আমার নাই। মানে, তোর খালু আবার বিয়ে করবে? খালার মুখে এমন কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় চিত্রলেখা। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলে, তুমি অনুমতি দিয়ে দিলা। আর না দিয়ে উপায় কই বল? তার নিজের রক্ত চাই। আমি তো তারে কোনো বাচ্চা দিতে পারলাম না। তোমার তো কোনো সমস্যা নাই খালা। সমস্যা নাই, কিন্তু বাচ্চাও তো হইল না। বাজাই তো রয়ে গেলাম। আমরা চার ভাইবোন থাকতে তুমি কোনোদিন বাজানা। তোর খালু কোনোদিন তোদেরকে নিজের সন্তানের মতো দেখে নাই। আর কোনোদিন দেখবেও না। এই আশা আমি অনেক আগেই ছেড়ে দিছি। হবুত হাত পা ধরছি, আর সম্ভব না। তার সন্তান চাই, তাই বিয়ে করার অনুমতি দিয়ে দিছি। তুই আমাকে তোদের সাথে নিয়ে যাইস মা। এই বয়সে আমি সতীনের সংসার করতে চাই না। বলতে বলতেই কেঁদে ফেলেন নার্গিস বেগম। চিত্রলেখা খালার মাথাটা নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলে, আমি যেখানেই যাই তুমি আমার সঙ্গেই থাকবা। যা আছে কপালে, আল্লাহ মা রবে না আমাদের, তুমি দেখো। নার্গিস বেগমের কান্নার গতি বাড়ে। এভাবে কাঁদতে চাননি তিনি, ভেঙে পড়তেও চাননি। দীর্ঘ সময় বুকের ভেতর দুঃখ চাপ দিতে দিতে আজ আর ভেতরে জায়গা অবশিষ্ট নেই দুঃখ চাপা দেয়ার। এতকাল আড়াল করে রাখা দুঃখ সব চোখের পানি হয়ে ঝরতে শুরু করেছে সুযোগ পেয়ে। চিত্রলেখাও বাধা দেয় না, বরং খালাকে কাঁদতে দেয়। কাঁদলে মন হালকা হবে। এতদিনের জমিয়ে রাখা কষ্ট মুছে যাবে না, তবুও সহনীয় হবে। ও তো আছেই সামলে নেয়ার জন্য, চিন্তা করার জন্য। সময় মতো ঠিক সব সামলে নিবে। আল্লাহ তাআলা ওকে সব সামলে নেয়ার অসম্ভব ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সবাইকে সামলে রাখার এক অদ্ভুত ক্ষমতা আছে ওর, কিন্তু ওকে সামলাবে কে? আল্লাহ কি এমন কাউকে পৃথিবীতে পাঠায়নি যে ওকে সামলাবে? পাঠিয়ে থাকলে সেই মানুষটা কোথায়? কত দূরে আছে?
কবে আসবে সে চিত্রলেখার জীবনে? নাকি এমন কাউকে আল্লাহ পৃথিবীতে পাঠায়নি? পুরনো গ্রিলের সঙ্গে মাথা ঠেকিয়ে সামনের দিকে শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে চিত্রলেখা। মস্তিষ্কের ভেতর তার হাজারখানিক চিন্তা। এখান থেকে চলে যাওয়া মানে সংসার খরচ অনেক বাড়বে। 5 জন মানুষ মানে 5টা পেট। এতগুলো মানুষের ভরণ পোষণের দায়িত্ব, অথচ উপার্জনের মানুষ মাত্র একজন। লিখন সবে মাত্র আইএলটিএস এর জন্য ভর্তি হয়েছে। ক্লাস শেষ করে টিউশনি করে, আরেকটা বাড়তি টিউশনি করার সময় ওর নেই। এমতাবস্থায় ওর উপর সংসারের দায়িত্ব কোনোভাবেই দিতে পারবে না চিত্রলেখা। কোনো না কোনো একটা উপায় তো বের করতেই হবে। সবেই চিন্তাভাবনা করেছিল লিখনের পরীক্ষাটা হয়ে গেলে ওর বিদেশ যাবার জন্য টাকা পয়সার ব্যবস্থা করবে। এর মধ্যে এখন সংসারের দায়িত্ব বেড়ে গেল। ঠিকমতো সবার জন্য করতে পারবে কিনা এসব ভেবেই ভেতরে ভেতরে অস্থির লাগছে। কি ভাবছো আপা? আচমকা কারো কণ্ঠ পেয়ে খানিকটা ঘাবড়ে ওঠে চিত্রলেখা। পেছনে ফিরে 3 ভাইবোনকে দেখে বলে, তোরা এই সময় এখানে কেন? তুমি এখানে কি করো? সকালে না অফিস আছে? না ঘুমায়? অফিস করলে শরীর খারাপ করবে না? লিখনের কথার জবাবে চিত্রলেখা বলে, সবে মাত্র 12:30 বাজে। একটু পরেই ঘুমাবো। তোরা রাত না জেগে গিয়ে ঘুমা। তোদেরও তো ক্লাস আছে। আচমকাই ওরা 3জন এগিয়ে এসে চিত্রলেখাকে জড়িয়ে ধরে। বড় বোন কখনো মুখ ফুটে বলে না, তবে ওরা ঠিকই বুঝে তার মনের অবস্থা। এই মুহূর্তে যে মন মস্তিষ্কের দিক থেকে চিত্রলেখা খুব একটা ভালো নেই তা ওরা ভালোভাবেই আন্দাজ করতে পারছে। লম্বা সময় নিয়ে ভাইবোনেরা মিলে আলিঙ্গন করার পর চিত্রলেখাকে ছেড়ে দিলে সে নিজের ভরে আসা চোখের কোণ জুড়ে থাকা নোনাজলের অস্তিত্বদের আঙ্গুলের টানে মুছে ফেলে। তারপর বলে, অনেক হয়েছে, এখন গিয়ে শুয়ে পড়। চলে যাওয়ার বদলে দাঁড়িয়ে রয় ওরা। লিখন বলে, তুমি কোনো চিন্তা কইরো না আপা। ঠিকই একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। মাত্র তো 4জন মানুষ আমরা। তুমি আর আমি মিলে ঠিক সামলায় নিব। লিখনের কথা শেষ হতে না হতেই চয়ন বলে, বারে তোমরা 2জন মিলে কেন সামলাবা? আমরা 2জন তোমাদের উপর বোঝা হব ভাবছো? চারু না হয় সবার ছোট, ও ঘরে থাকলো ওর লেখাপড়া নষ্ট হবে, কিন্তু আমিও তোমাদের কাঁধে কাঁধ মিলায় সংসারের দায়িত্ব নিব। আমরা 3জন ইনকাম করলে টাকার পাহাড় হয়ে যাবে আমাদের, দেইখো। চয়নের মুখ থেকে কথা কেড়ে নিয়ে চারু বলে, ও আচ্ছা, আমি ছোট, আমার পড়ালেখা নষ্ট হবে এমন ভাবে বলতেছিস, লাগে জানি নিজে অনেক লায়েক হয়ে গেছিস। তোর মাস্টার্স শেষ হয়ে গেছে বলেই মুখ ভেঙচি কাটে। জবাবে চয়ন বলে, ওত বড় না হইলেও আপা আর ভাইয়াকে হেল্প করতে পারবো, ওখানি বড় ঠিকই হয়েছি। তুই পারলে আমিও পারবো। তোকে কিচ্ছু করতে হবে না। তুই করলে আমিও করব। বললাম তো তোকে কিছু করতে হবে না। আমিও বললাম তো। চয়ন আর চারু রীতিমতো ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। ওদের ঝগড়া দেখে চিত্রলেখার হাসি পেয়ে যায়। কিছু বলে না সে। লিখন বাধা দিয়ে বলে, হচ্ছে কি এসব? তোরা থামবি। এমনিতেই আপা টেনশনে আছে, তার মধ্যে তোরা দুইটায় শুরুটা করলি কি? বেককল কথাকার। তৎক্ষণাৎই দুজনের মুখ চুপসে গেল। লিখনের ঝাড়ি থেকে দুজনকে বাঁচাতে চিত্রলেখা বলে, থাক বকি শোনা আর। বকা তো শুরুই করতে পারলাম না আপা। তুমি আগেই আটকায় দিচ্ছ। থাক, হইছে তো। আচ্ছা যাও, তোমার জন্য আজ দুইটারে মাফ করে দিলাম। এবারে চয়ন চারু দুজনে একদল হয়ে লিখনকে ভেঙচি কাটে। চিত্রলেখা ওদেরকে আর কথা বলার সুযোগ না দিয়ে বলে, অনেক হইছে, এখন ঘরে গিয়ে শুয়ে পড়। রাত বাড়তেছে। আর তুমি? লিখনের প্রশ্নের জবাবে চিত্রলেখা কিছু বলার আগে চারু বলে, তোমরা যাও, আমি আপাকে নিয়ে যাইতেছি। আর কেউ কোনো কথা বাড়ায় না। লিখন ও চয়ন চলে গেলে রয়ে যায় চিত্রলেখা ও চারু। ছোট বোনকে চিত্রলেখা বলে, তুইও যা শুয়ে পড়। আমি একটু পরেই আসতেছি। এগিয়ে এসে চিত্রলেখার পাশে দাঁড়িয়ে চারু বলে, আমি তোমার সাথে একটু থাকি আপা। একদম বিরক্ত করব না, প্রমিস। চিত্রলেখা কিছু বলে না। সে ভালো করেই জানে চারু তাকে কিছু বলতে চায় বলেই রয়ে গেল। না হলে ঘুম কাতুরে মেয়েটা এই সময় অবধি জেগে থাকতো না। তাই আর ভনিতা না করে চিত্রলেখা নিজেই জিজ্ঞেস করে, কি বলতে চাস বলে ফেল। তুমি কিভাবে বুঝলা আপা? আমি কিভাবে বুঝলাম সেটা আর কয়টা বছর পর তুই নিজেই বুঝতে পারবি, আমায় বলে দিতে হবে না। আমি কি কোনোদিন তোমার মতো করে তোমাদের বুঝতে পারবো আপা? পারবি, অবশ্যই পারবি।
আমার মতো করে না পারলেও নিজের মতো করে ঠিকই পারবি। কিন্তু আমি তোমার মতো করে সবাইকে বুঝতে চাই। আমি তোমার মতো হতে চাই আপা। আমরা কেউই কারো মতো হই না রে। আমরা সবাই নিজের মতো হইতো। আমি চাই আমার চারু অন্য কারো মতো না হয়ে নিজের মতো হোক। এতটুকু মুখে বলে চিত্রলেখা মনে মনে আরো আওড়ায়, আমি কোনোদিনও চাই না তোর জীবনটা আমার মতো হোক, কখনো চাই না। এই প্রতি মুহূর্ত মরে যাওয়াটা আমি তোর জন্য চাই না। একটা কথা বলি আপা। বলবি বলেই তো রয়ে গেলি। বল, কি বলবি? তুমি মামুন ভাইকে বিয়ে করে ফেলো। সামনে থেকে মুখ ঘুরিয়ে চারুর মুখের দিকে তাকায় চিত্রলেখা। বলে, মামুন ভাই কি রবিন হুড? সে তোমাকে অনেক চায় আপা। তুই নিজেও তো মামুন ভাইকে পছন্দ করিস। আমি তো তাকে পছন্দ করি কারণ সে তোমাকে ভালোবাসে সেজন্য আপা, অন্য কিছু না। তোর পছন্দটা যেমন ভালোবাসা না, তেমন মামুন ভাই আমাকে চায় বলেই যে আমাকে তার পাইতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু মামুন ভাইয়ের সঙ্গে বিয়ে হলে তোমার এত কষ্ট আর থাকবে না আপা। আমি কষ্টে আছি কে বলল তোকে? আমি জানি। কি জানিস তুই? তোমার অনেক কষ্ট। মামুন ভাই তোমাকে অনেক সুখে রাখবে আপা। সেটা না হয় রাখলো। বিয়ে করলে আমি তার বউ হব। আমাকে সুখে রাখা তার দায়িত্ব। কিন্তু তোদের কি হবে তখন? মামুন ভাই তো আমাদেরও অনেক পছন্দ করেন, আদর করেন। উনি নিশ্চয়ই আমাদের ফেলে দিবেন না। সেটা মামুন ভাই দিবে না তা আমিও জানি। কিন্তু মামুন ভাই নিজেই তো তার বাবার টাকায় খায়। বিয়ে করলে বউকেও তার বাবার টাকাতেই খাওয়াবে। সে কি চাইলেই তোদের দায়িত্ব নিতে পারবে? তার আমাদের দায়িত্ব নিতে হবে না। শুধু তোমাকে সুখে রাখলেই হবে। তোর কেন মনে হলো তোদের অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে আমি আরামায়েশের জীবন খুঁজব? তুমি তো কখনোই নিজের কথা ভাবো না তাছাড়া। তাছাড়া কি? চারু চুপ করে থাকে। তা দেখে চিত্রলেখা তাগাদা দিয়ে বলে, তাছাড়া কি বল? এলাকার অনেকেই খালাকে বলে তোমাকে এখন বিয়ে না দিলে পরে তোমার আর বিয়ে হবে না। এমনিতেই তুমি চাকরি করো এটা নিয়েও নাকি অনেক সমস্যা হবে। আচ্ছা এতক্ষণে বুঝলাম আসল ঘটনা। চারুর মাথায় হাত রেখে চিত্রলেখা আরো বলে, শুন, লোকের কাজ হচ্ছে কথা বলা। তারা বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার জন্য তোরা সব কিছুর ঊর্ধ্বে। এরপর এসব কথা শুনবি না। শুনলেও এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে ফেলবি। কিন্তু আপা, তোদের একটা ব্যবস্থা না করে আমি কোথাও যাচ্ছি না চারু। তোরাই আমার সব, তোদের ফেলে আমি কোথাও যাব না। এমনকি মরবও না। তাই বলে তুমি বিয়ে করবা না। বিয়ে যদি আমার নসিবে লেখা থাকে তাহলে সময় মতো এমনি হবে। আর না হলে বুঝে নিব আল্লাহ আমার জন্য কাউকে বানায়নি। চারু আরো কিছু বলতে নিলে ওকে বাধা দিয়ে চিত্রলেখা বলে, অনেক হইছে চারু, এখন আর একটা কথাও না। ঘরে চল ঘুমাবি। কিন্তু আপা। চিত্রলেখা চারুর মুখ চেপে ধরে ওকে টেনে নিয়ে ঘরে চলে যায়। আর কিচ্ছু বলার সুযোগ দেয় না। চিত্রলেখা নিজের দায়িত্ব কখনোই কারো কাঁধে চাপিয়ে দিতে চায় না। ভাইবোনগুলোর জীবন সে নিজের হাতে সাজিয়ে দিতে চায় সুখ, শান্তিতে। শুধু ওরা নিজ নিজ পায়ে দাঁড়িয়ে গেলেই চিত্রলেখার মুক্তি। তারপর না হয় খালাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। হয়তো পাহাড়ের কাছাকাছি। চিত্রলেখার ভীষণ পাহাড় পছন্দ কিন্তু কখনো কাছ থেকে দেখার সুযোগ হয়নি। ওরা যার যার জীবনে সেটেলড হয়ে গেলে না হয় সে নিজের অবশিষ্ট জীবনটুকু কোনো এক পাহাড়ের কাছাকাছি সবুজে ঘেরা এলাকায় গিয়ে কাটিয়ে দিবে। এতটুকু ইচ্ছাই চিত্রলেখা নিজের জন্য বরাদ্দ রেখেছে। এর বেশি তার চাই না। তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন মায়া? মামুনের প্রশ্নের জবাবে দেওয়ার মতো উত্তর খুঁজে পায় না চিত্রলেখা। মামুনের জন্য ওর মনে বিশেষ কোনো অনুভূতি আছে কিনা তা সে জানে না। তবে বেচারার জন্য অনেক মায়া হয় ওর। মানুষটার ভালোবাসায় কোনো খাদ নেই। বরং মাঝে মধ্যে চিত্রলেখার নিজেকেই অভাগা মনে হয়, এমন নিখাদ ভালোবাসা তার দুয়ারে ভিক্ষারীর মতো পথ চেয়ে অপেক্ষমান, কিন্তু হাত বাড়িয়ে সে তা গ্রহণ করতে পারছে না। চাইলেও আফসোস করতে পারে না চিত্রলেখা। ওকে চুপ করে থাকতে দেখে মামুন বলে, কই হারায় গেলা মায়া? কিছু না মামুন ভাই। কি হইছে আমাকে বলো। কিছু হয় নাই মামুন ভাই। আপনার কেন মনে হলো কিছু হয়েছে? তোমার চোখ দেখলে আমি বলতে পারি তুমি ভালো নাই। চিত্রলেখার বুক উপচে দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায়। কিন্তু সে নিজেকে সামলে নেয়। বলে, আমার কিছু হয়নি। আমি ভালো আছি। আপনি অহেতুকই চিন্তা করছেন। মামুন আর কিছু বলে না।
কেবল ফ্যালফ্যালে দৃষ্টি নিয়ে তাকিয়ে রয় তার মায়ার মুখের দিকে। তাগাদা দিয়ে চিত্রলেখা বলে, আজ আসি মামুন ভাই, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। মামুন আর আটকায় না, বিনয়ের সঙ্গে বলে, আমি তোমাকে অফিসে পৌঁছায় দেই। কোনো প্রয়োজন নাই মামুন ভাই, আমি যেতে পারবো। মামুনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তাকে পাশ কেটে চলে যায় চিত্রলেখা। প্রতিদিনের মতো মামুন একলা নিঃসঙ্গ দাঁড়িয়ে রয়, আশায় বুক বাঁধে একদিন তার মায়া ঠিকই তার ভালোবাসার আহ্বানে সাড়া দিবে। সেই দিন আসা পর্যন্ত হাল ছাড়বে না সে। এই জীবনে সুখী হতে মামুনের আর কিচ্ছু চাই না, কেবল মায়াকে চাই। মায়াকে তার লাগবেই। মামুন ব্যস্ত তার মায়ার যাবার পথে তাকিয়ে থাকতে। চিত্রলেখা গলির মাথায় গিয়ে টানে মোড় দিতেই হারিয়ে গেল। তবুও মামুনের দৃষ্টি সরে না, সে তাকিয়ে থাকে ওই পথ ধরে। তার মনোযোগে ব্যাঘাত ঘটিয়ে পেছনে থেকে এগিয়ে এসে চারু বলে, আপাকে দেখছেন বুঝি মামুন ভাই? চারুর কণ্ঠ কানে আসতেই পেছনে ঘুরে মামুন মিষ্টি করে হেসে বলে, কই যাও? কোচিংয়ে যাচ্ছি। আপনি কি করছিলেন? কিছু না। আপনার বাইকে করে আমাকে দিয়ে আসবেন। আমার পিছনে বসে গেলে লোকে যদি মন্দ বলে, বললে বলুক, তাতে আমার কি? লোকের কথা এত শুনলে তো সমস্যা। সবার কথা তো শোনা যাবে না মামুন ভাই, তাছাড়া এলাকার সবাই জানে আপনি আপাকে পছন্দ করেন, বিয়ে করতে চান। সেই হিসাবে তো আমি আপনার বাইকে উঠতেই পারি। পারি না মামুন ভাই? তা অবশ্য পারো। তবে আপনি যদি না নিতে চান তাহলে সেটা ভিন্ন কথা। না না, তেমন কিছু না। তোমার আপাকে বহুবার বলছি, সে কখনো উঠে নাই। তার চিন্তা লোকে কি বলবে, তাই ভাবলাম তুমিও তোমার আপার মতোই ভাবো কিনা। আপার কথা বাদ দেন তো। আপার মাথায় 101টা চিন্তা। কিসের চিন্তা? আপার চিন্তার কি শেষ আছে? শুনি কি এত চিন্তা তোমার আপার? যেতে যেতে বলি মামুন ভাই, না হলে আমার দেরি হয়ে যাবে যে। আচ্ছা চলো, তোমাকে নামায় দিয়ে আসি। যাইতে যাইতে তোমার আপার কথা শুনবো না হয়। মামুন বাইকে উঠে বসে হেলমেট পরতেই চারু তার পেছনে উঠে বসে। একটু আগেই চিত্রলেখার সামনে দিয়ে নিজের কেবিনে প্রবেশ করেছে রৌনক। কথা হয়নি তাদের, এমনকি চোখাচোখিও হয়নি আজ। রৌনক মনে হয় তারাই ছিল। ঝড়ের গতিতে নিজের কেবিনে চলে গিয়েছে। চিত্রলেখা ঠিকঠাক টের পাওয়ার আগেই ভেতরে চলে গেছে সে। চেয়ার ছেড়ে ওঠার সময়ও পায়নি। অর্ধেক উঠে ছিল কেবল, পুরোপুরি না দাঁড়িয়ে আবার বসে পড়ে। ওকে অন্যমনস্ক দেখে নিজের চেয়ার ছেড়ে উঠে এসে টেবিলের উপর খটখট করে বার দুই শব্দ করে লাবে। এতে করে অন্যমনা ভাবটা কাটে চিত্রলেখার। চোখ মুখ তুলে উপরের দিকে তাকায় সে। চিত্রলেখাকে চোখ বড় করে তাকাতে দেখে লাবিব জিজ্ঞেস করে, আর ইউ ফাইন? মাথা ঝাঁকায় চিত্রলেখা। লাবিব বিশ্বাস করে না, বরং জোর দিয়ে জানতে চায়, নো, সামথিং ইজ রং ফর শিওর। কি হয়েছে বলো তো? কিছু হয়নি। উহু, তোমার চোখ মুখ অন্য কথা বলছে। সত্যি তেমন কিছু না। রাতে ঘুম হয়নি ঠিক মতো, তাই হয়তো এমন লাগছে। শিওর? একদম। তাহলে বসে আছো যে, কিছু করতে হবে। স্যার এসেছে, চা বানাবে না? ও হ্যাঁ, চা এক্ষুনি বানাচ্ছি। তুমি হয়তো আমায় বলতে চাইছো না, তাই ফোর্স করছি না। তবে কিছু একটা যে হয়েছে এটা কনফার্ম। না হলে অন্তত সকালের চায়ের কথা আমার তোমায় বলে দিতে হতো না। চিত্রলেখা আর কিছু বলে না। লাবিব ধরে ফেলেছে। কিন্তু এমন একটা বিষয় ও চাইলেই কাউকে বলতে পারবে না। কি বলবে? বসো, ওকে জোকের বসে বিয়ের প্রপোজাল দিয়েছে। এটা কি আদৌ কাউকে বলার মতো বিষয়? আর যদি বলেও দেয়, লাবিব ভাববে ওরই মাথা নষ্ট হয়েছে, সেজন্য উল্টাপাল্টা বকছে। তাই এই বিষয়ে কিছু না বলে সম্পূর্ণটাই চেপে গেল। উঠে যাবার আগে শুধু বলল, চা বানিয়ে আনছি এক্ষুনি। রৌনককে অফিসে সকালের চাটা প্রতিদিন চিত্রলেখাই দেয়, কিন্তু আজ লাবিব নিয়ে এসেছে। চায়ের কাপটা সামনে নামিয়ে রাখতেই রৌনক জিজ্ঞেস করে, চিত্রলেখা কোথায়? ওর ডেস্কেই আছে। ডেকে দিব? তার কোনো প্রয়োজন নেই। তুমি চা নিয়ে এলে সেজন্য জিজ্ঞেস করলাম। লাবিব আর কিছু বলে না, বেরিয়ে যায় কেবিন থেকে। লাবিব কেবিন থেকে বের হবার মিনিট খানিকের মাথায় রৌনক তার কেবিনের দরজা অর্ধেক খুলে মাথা বের করে বলে, চিত্রলেখা একটু ভেতরে আসো। সে চাইলে ইন্টারকমে কল করেই ডাকতে পারত। এভাবে ডাকায় লাবিব ও চিত্রলেখা একে অপরের দিকে তাকায়। এমনকি লাবিব ইশারায় জানতেও চায় ঘটনা কি। চিত্রলেখা জানি না এমন একটা ইঙ্গিত দিয়ে ভেতরে চলে যায়।
রৌনক তার টেবিলের কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার হাতে চায়ের কাপ। চিত্রলেখাকে দেখে সে চায়ের কাপে আরেকটা লম্বা চুমুক দিয়ে নামিয়ে রাখে। পাশে থাকা চেয়ারটা টেনে দিয়ে বলে, বসো। ইটস ওকে স্যার। নো, ইটস নট ওকে। সিট ডাউন, প্লিজ। চিত্রলেখা বাড়তি কথা না বলে চুপচাপ বসে পড়ে। রৌনক আরেকটা চেয়ার টেনে একদম মুখোমুখি বসে পড়ে। এতে করে চিত্রলেখার অস্বস্তি বাড়ে। করোনার নিচে আড়াল করে রাখা হাত মুঠ করে রেখেছে সে। রৌনক 1 মিনিট চুপচাপ চিত্রলেখাকে অবজার্ভ করার পর বলে, রাতে ঘুম হয়নি তাই না? রৌনকের এমন প্রশ্নে মুখ তুলে তাকায় চিত্রলেখা। সে আরো বলে, চায়ে চিনি হয়নি আজ। নিশ্চয়ই চা বানানোতে মন ছিল না তোমার। ব্যস্ত ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠতে চেষ্টা করলে রৌনক বাধা দিয়ে বলো, প্লিজ বসো। আমি আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসি। আপাতত আর প্রয়োজন নেই। চিনি কম হলেও চা মন্দ হয়নি। সব সময়ের মতো চমৎকারই হয়েছে। তবুও, বললাম তো আপাতত প্রয়োজন নেই। বাধ্য হয়েই শান্ত হয়ে বসার চেষ্টা করে চিত্রলেখা। রৌনক আরো মিনিটখানিক চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে থাকার পর বলে, আই এম সরি তোমাকে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেওয়ার জন্য। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। চিত্রলেখা কি বলবে খুঁজে পায় না। এই মুহূর্তে আসলে তার কি বলা উচিত জানা নেই, তাই চুপ করে থাকার সিদ্ধান্ত নেয়। রৌনক আরো বলে, তোমাকে আর ওই বিষয়টাতে ভাবতে হবে না। তুমি ধরে নিতে পারো আমি ওই কথাটা তোমায় বলিনি। তখন কেন স্টুপিডের মতো কিছু না ভেবেই তোমাকে ওভাবে কথাটা বললাম আমি নিজেও জানি না। আর সেজন্য আই এম রিয়েলি ভেরি সরি। এবারে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে চিত্রলেখা। তা দেখে রৌনক আরো বলে, সিট ডাউন চিত্রলেখা, লেট মি ফিনিশ। কিন্তু চিত্রলেখা বসে না, দাঁড়িয়ে থেকেই বলে, ইটস ওকে স্যার। এভরি পিপল মেক্স মিস্টেক। ইটস অলরাইট। ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেইন মি। আই এম টোটালি ফাইন। রৌনককে আর কিছু বলার সুযোগ না দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় চিত্রলেখা। ও মনে মনে যা ভেবেছিল হলো ঠিক তাই। বিয়ের কথাটা যে রৌনক জোকের বসেই বলেছে তা চিত্রলেখা ঠিকই ধরতে পেরেছিল। মামুনের বাইক থেকে নেমে কোচিংয়ে ঢুকার আগে চারু বলে, একটা কথা বলি মামুন ভাই। বলো। আপনি আপাকে বিয়ে করে নিন। আপনাকে বিয়ে করলে আমার আপা অনেক ভালো থাকবে। তোমার কেন মনে হইল আমাকে বিয়ে করলে তোমার আপা ভালো থাকবে? কারণ আপনি আপাকে অনেক ভালোবাসেন। ভালোবাসা ছাড়া ভালো থাকা যায় না মামুন ভাই। মামুনের মনে হলো কথাটা বলার সময় চারু মনের ভেতর অদৃশ্য কষ্ট অনুভব করেছে। তাই জিজ্ঞেস করল, তুমি কি কাউকে ভালোবাসো চারু? জানি না মামুন ভাই। যাই, আমার ক্লাস শুরু হয়ে যাবে। চারু ভেতরে চলে গেলে মামুন দাঁড়িয়ে রয় ওখানেই কিছুক্ষণ। গভীর কোনো ভাবনায় আচ্ছন্ন হয় সে। নিজের চেয়ারে ফিরে এসে 2 গ্লাস পানি খেয়েছে চিত্রলেখা। জানা নেই কেন কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড বিরক্ত লাগছে ওর। এমন একটা ফাজলামো ওর সাথে না করলেও পারত। লাবিব এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু না। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে। লাবিবকে কথা শেষ করতে না দিয়েই চিত্রলেখা বলে, কিচ্ছু হয়নি। আই এম ফাইন। লাবিব বুঝতে পারে চিত্রলেখা বিরক্ত হচ্ছে তাই আর ঘাটায় না। নিজের চেয়ারে ফিরে যায়। সবেই চিত্রলেখা আরেক গ্লাস পানি হাতে নিয়েছে আর তখনই তার ইন্টারকমটা বেজে ওঠে। পানির গ্লাসটা নামিয়ে রেখে রিসিভার তুলে কানে দিতেই অন্য পাশ থেকে রৌনক বলে, আমার কথা শেষ হয়নি চিত্রলেখা। তুমি যদি না চাও আমি লাবিবের সামনে গিয়ে কিছু বলি তাহলে 1 মিনিটের মধ্যে ভেতরে আসো। ইউর কাউন্ট ডাউন স্টার্টস নাও। ফস করে একটা শ্বাস ছেড়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় চিত্রলেখা। ডানে বামে না তাকিয়ে সোজা রৌনকের কেবিনে গিয়ে ঢুকতেই চমকে ওঠে। রৌনক দরজার পাশেই দাঁড়িয়ে ছিল। এই কেবিনটা উপরের কেবিনের মতো নয় তাই বাহির থেকে দেখা যায় না। চিত্রলেখা ভেতরে প্রবেশ করতেই রৌনক দরজাটা লক করে দিয়ে দাঁড়ায়। চিত্রলেখার চোখে চোখ রেখে বলে, আমি শেষ না করা পর্যন্ত একটা কথাও বলবে না। মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক বলে, ওভাবে বলা আমার একদম উচিত হয়নি। বরং আমার বলা উচিত ছিল যদি তোমার আপত্তি না থাকে, যদি তুমি রাজি থাকো, যদি তোমার অনুমতি থাকে তাহলে কি আমি তোমায় বিয়ে করতে পারি? চিত্রলেখার মাথার ভেতর ভনভন করতে লাগে। এই লোকটা এমন কেন ভেবে পায় না ও। এর এক কথায় চিত্রলেখার দিনদুনিয়া ঘুরতেই শুরু করে দেয়। রৌনক আরো বলে, আমাকে কি তোমার নিজের যোগ্য মনে হয় চিত্রলেখা?
ইউল ইউ প্লিজ মেরি মি। চিত্রলেখাকে ভূত দেখার মতো তাকিয়ে থাকতে দেখে রৌনক আরো বলে, এক্ষুনি তোমায় কিছু বলতে হবে না। টেক টাইম এন্ড থিঙ্ক কেয়ারফুলি। পরে না হয় জানিয়ে দিও। এতটুকু বলেই দরজা ছেড়ে দাঁড়ায় সে। বেরিয়ে যাওয়ার জন্য চিত্রলেখা নবে হাত রাখতেই রৌনক আরো বলে, কিন্তু জবাবটা কিন্তু ইয়েসই চাই আমার। যত সময় লাগে নাও, তবে নো কিন্তু একসেপ্টেবল হবে না। আই ওয়ান্ট এ ইয়েস ফ্রম ইউ। হোয়াইল ইউ টেক এনি ডিসিশন জাস্ট রিমেম্বার দ্যাট আই ওয়ান্ট টু মেরি ইউ। চিত্রলেখার মুখ দিয়ে কথা বের হয় না। ওর পা দুটো জমে গেছে মনে হচ্ছে। চোখ সরাতে পারে না রৌনকের চোখ থেকে। আটকে গেছে কোথায় যেন। খানিকটা হারিয়েও গেছে ওই চাহনিতে। বৃষ্টিদের বাসার ড্রয়িং রুমে বসে আছে লিখন। ও এসেছে খুব বেশি একটা সময় হয়নি, মিনিট 5-এর মতো হয়েছে। এমন একটা সময় না তো এখন সকালের নাস্তা করার সময় আর না দুপুরের খাওয়ার সময়। দরজা খুলে লিখনকে দেখতে পেয়েই সালেহা বেগম ওকে বসতে দিয়ে রান্নাঘরে চলে গেছে নাস্তা রেডি করতে। তড়িৎ গতিতে ভেতরের দিক চলে যান উনি, তাই লিখন আর উনাকে কিছু বলার সুযোগ পায় না। তাই অগত্যাই ওকে বসে থাকতে হয়েছে অপেক্ষায়, এতে অবশ্য সমস্যা নেই ওর। বৃষ্টি, নাইম দুই ভাইবোনের একজনও বাসায় নেই তা বেশ আন্দাজ করতে পারছে। অন্তত নাইম থাকলে বাড়ি মাতিয়ে রাখত। ঘরবাড়ি এমন ঠান্ডা পড়ে থাকতো না। বৃষ্টি না থাকায় অবশ্য বেশ ভালোই হয়েছে লিখনের। চটজলদি কথা সেরে চলে যেতে পারবে। বিদায় নেয়ার দিন বৃষ্টি নিজের ঘরের খিল দেওয়ার পর আর বেরিয়ে আসেনি। এমনকি এর মধ্যে নাইম বেশ কয়দিন কারণে প্রয়োজনে ওর কাছে গেলেও বৃষ্টি একদিনও যায়নি। এমনকি একদিন একটা ফোনও দেয়নি। পড়া সংক্রান্ত কোনো হেল্পও চায়নি। লিখন পড়ানো বাদ দেওয়ার একদিন পরেই তার এক বন্ধু এসেছিল ওদের পড়াতে, বৃষ্টি তাকে মুখের উপরেই বলে দিয়েছিল সে পড়বে না। বন্ধুর কাছে এজন্য লজ্জায় পড়তে হয়েছিল লিখনকে খানিকটা। রিপাও দুটো কথা শুনিয়েছিল কিন্তু তাতে বিশেষ কোনো অসুবিধা হয়নি লিখনের। ও কেবল বৃষ্টির ভালো চায়। মেয়েটা লেখাপড়ায় ভালো, তাই চায় না কোনোভাবে ছিটকে পড়ুক। মিনিট 10 পরে ট্রেতে করে পাউরুটি, জ্যাম, ডিম্পোজ, চা সহ ফিরে আসেন সালেহা বেগম। নাস্তার ট্রেটা লিখনের সামনে নামিয়ে রেখে বলেন, আগে একটু খাওয়া দাওয়া করো বাবা। তারপর না হয় কথা বলবো। আমি কিছু খাবো না খালাম্মা। একটা জরুরি আলাপ করতে এসেছি। কথা সেরেই বেরিয়ে যাব। সালেহা বেগম লিখনকে বাধা দিয়ে বলেন, সব কথা শুনবো কিন্তু পরে আগে তুমি খাও। কতদিন আসো না আমাদের বাসায়। ভালো মন্দ রান্না করলে আমরা তোমারে কত মিস করি বলতো। সেদিনের পরে তুমি তো একটা দিন আর আসলাও না। আসলে খালাম্মা পড়ালেখার চাপে সময় পাই না একদম। কিন্তু নাইম গিয়েছিল পড়া বুঝতে, ওকে আমি বুঝায় দিয়েছি। সেই খবর আমি জানি। এখন আগে খাও তো পরে কথা বইল। এক ফাঁকে দেয়াল ঘড়ির দিকে নজর বুলিয়ে নিয়ে সালেহা বেগম আরো বলেন, তুমি নাস্তা করতে করতে বৃষ্টিও আইসা পড়বে। বৃষ্টি এই সময় বাসায় আসে। হ্যাঁ, কোচিং করে বাসায় আসে তারপর কলেজে যায়। ও আচ্ছা। সালেহা বেগমের জোরাজুরির কাছে হার মেনেই বাধ্য হয়ে লিখন এক পিস ব্রেড ও ডিম্পজ অর্ধেকটা খায়। সম্পূর্ণ খাওয়াও হয়নি ওর, এর মধ্যেই বৃষ্টি চলে আসে। ড্রয়িং রুমে লিখনকে দেখতে পেয়ে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় বৃষ্টি। তারপর নিজের ঘরের দিকে হাঁটা ধরে। এসব দেখে সালেহা বেগম পেছনে ডেকে বলেন, এসব কি বৃষ্টি? লিখন যে বসে আছে, ওকে দেখতে পাস নাই তুই? এটা কোন ধরনের বেয়াদবি, কোনো সালাম নাই, আদব নাই। এদিকে আয়। রেডি হব মা, কলেজে যাব। আর উনি নিশ্চয়ই আমার কাছে আসে নাই। তোমার কাছে আসছে। তুমি মেহমানদারি করো। এখন তো আর উনি আমার শিক্ষক না যে দেখার সাথে সাথেই কদমবুসি করা লাগবে। এতগুলো কথা বলে আর অপেক্ষা করে না, বৃষ্টি নিজের ঘরে চলে যায়। পেছনে মেয়ের কাণ্ডের জন্য লজ্জায় পড়ে যান সালেহা বেগম। কি বলবেন বুঝে পান না। তা বুঝতে পেরে লিখন নিজেই পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, থাক খালাম্মা, ওর না থাকলেও চলবে। আমি আসলেই আপনার সঙ্গে কথা বলতে আসছি। কথাটা বলেই চলে যাব। আচ্ছা বাবা বলো, আমি শুনছি। আমি মূলত একটা অনুরোধ নিয়ে আসছি। কি অনুরোধ? আপনি কি আঙ্কেলকে একটু বলবেন উনার চেনা জানার মধ্যে আমার জন্য একটা চাকরি দেখে দিতে? উনার তো অনেক লিঙ্ক আছে, পরিচয় আছে। উনি চাইলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন। সে না হয় পারবে, কিন্তু তুমি আসলেই চাকরি করবা?
জি খালাম্মা, আমার এই মুহূর্তে একটা চাকরি ভীষণ দরকার। কিন্তু তোমার তো সামনে ফাইনাল পরীক্ষা, আবার আইএলটিএস এর ক্লাসও করতেছো তুমি। এত কিছু সামলে কি আসলেই চাকরি করতে পারবা? পারতে হবে খালাম্মা। আপনি একটু আঙ্কেলকে জোর দিয়ে বলুন আমার হয়ে, যেন একটা কিছু ব্যবস্থা করে দেয়। সালেহা বেগমকে খানিকটা চিন্তিত দেখায়। লিখনের সাথে উনাদের অনেক বছরের সম্পর্ক। অনেকদিন ধরে দেখছেন তিনি ছেলেটাকে। গত মাসেই নিজের পড়ার জন্য টিউশনি ছেড়ে দিল, অথচ আজ এসে বলছে তার চাকরি প্রয়োজন। কিছু না জেনেই সালেহা বেগম যথেষ্ট আন্দাজ করতে পারছেন একান্তই প্রয়োজন না হলে বা বড় ধরনের কোনো সমস্যা না হলে লিখন এভাবে চাকরির জন্য আসতো না। লিখনকে আশ্বস্ত করতে সালেহা বেগম বলেন, তুমি চিন্তা কইরো না বাবা। আমি আজকেই বৃষ্টির বাবার সঙ্গে আলাপ করব। জোর দিয়ে বলবো যেন জলদি একটা ব্যবস্থা করেন। তুমি একদম নিশ্চিত থাকতে পারো। তবে আমি তোমারে একটা কথা বলতে চাই। বলেন খালাম্মা। তুমি চাইলে আবার ওদের পড়াতে পারো, যদি তোমার একান্তই দরকার হয়। টিউশন দিয়ে সংসার চালাতে পারবো না খালাম্মা। একটা খুব বেশি ভালো না হলেও মোটামুটি বেতনের চাকরি হলেও আপাতত আমার চলবে। আচ্ছা ঠিক আছে। আর সময় নষ্ট না করে দাঁড়িয়ে পড়ে লিখন। বলে, আজ আসি খালাম্মা। আমি পরে ফোন দিয়ে খবর নিব না হয়। বৃষ্টির সাথে কথা বলবা না যাওয়ার আগে। বৃষ্টির ঘরের দিকে একবার তাকিয়ে লিখন বলে, ও হয়তো আমার সাথে কথা বলতে চায় না। থাক, ওকে ডিস্টার্ব না করি। অন্য কোনো দিন না হয় কথা বলবো। আজ আসছি। বিদায় নিয়ে আর দাঁড়ায় না লিখন। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ে সে। রৌনকের ওই কথা বলার পর থেকে চিত্রলেখা আর এক মুহূর্তের জন্যও কাজে মন বসাতে পারেনি। বেচারি এতখানি ডিস্টার্ব হয়ে গেছে যে কোনো কিছুতেই মন দিতে পারছে না। এই মুহূর্তে এক কাপ চা খেতে পারলে হয়তো মন ও মস্তিষ্ক এক জায়গায় করতে পারত। তাই চা বানাবে বলে উঠতে নিলেই ওর ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভাসতে থাকা নামটা দেখে একবার স্বস্তি নিঃশ্বাস ছাড়ে চিত্রলেখা। নিজের মন ও মস্তিষ্ককে ঠিক করার ঔষধ পেয়ে গেছে সে। লাবিব রৌনকের টেবিলে একটা ফাইল রেখে ফিরে আসতে নিলেই তাকে পেছনে ডেকে রৌনক বলে, চিত্রলেখাকে একটু পাঠিয়ে দাও তো। ফিরে এসে লাবিব বলে, কি করতে হবে আমায় বলুন, করে দিচ্ছি। রৌনক সাদা কাগজে ড্রাফট লিখছিল হাতে। কলম বন্ধ করে মুখ তুলে উপরের দিকে তাকায়। এক পলক লাবিবকে দেখে নিয়ে বলে, তুমি না চিত্রলেখাকে পাঠিয়ে দাও। চিত্রলেখা অফিসে নেই। আবার লেখা বন্ধ করে মুখ তুলে লাবিবের দিকে তাকায় রৌনক। চেয়ারে হেলান দিয়ে ইজি হয়ে বসে সে। অফিসে নেই তো কোথায় গেছে? সেটা তো বলতে পারছি না। ঘণ্টাখানিক আগে আচমকাই আমাকে আধা বেলার লিভ অ্যাপ্লিকেশন ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল। কোথায় গেছে বা কী কারণে গেছে কিছু বলে যায়নি। না, আমি বলেছিলাম আপনাকে জানিয়ে বের হতে। বলল ওর বের হওয়াটা জরুরি, আমি যেন সামলে নেই। ও তো কখনো এভাবে ছুটি নেয় না, তাই মনে হলো হয়তো জরুরি কোনো প্রয়োজন হবে, সেজন্য আর বাধা দেইনি। রৌনকের চোখমুখে খানিকটা চিন্তিত ভাব ফুটে ওঠে। লাবিব বলে, কি করতে হবে আমায় বলুন, করে দিচ্ছি এক্ষুনি। রৌনক তার হাতের কাছে থাকা ড্রাফট পেপারটার লাবিবকে দিয়ে বলে, এটা টাইপ করে নিয়ে এসো। লাবিব বেরিয়ে যেতে নিয়ে আবার ফিরে এসে জিজ্ঞেস করে, এনিথিং রং? আপনাকে কেমন যেন লাগছে। কিছু কি হয়েছে? রৌনক উত্তর করে না, কেবল তাকিয়ে রয়। তা দেখে লাবিব আরও বলে, আপনার বিষয়ে অনেক কিছুই আমি জানি। আমি আপনার পিয়ে, তবুও আপনি নিজের বিষয়ে অনেক কথাই আমার সাথে শেয়ার করেছেন নিজের ইচ্ছায়। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি কিছু একটা হয়েছে যা আমি এখনো জানি না। আমার বর্তমানে কিছু না কিছু একটা তো হয়েছেই। চিত্রলেখাকেও সকাল থেকে দেখলাম কেমন উইয়ার্ড বিহেভ করছে। আপনার বিহেভিয়ারও অন্যান্য দিনের মতো নয়। হোয়াট হ্যাপেন? আমাকে কি বলা যায় না? আমি কি জানার এখতিয়ার রাখি না? লাবিবের মুখের দিকে তাকিয়ে থেকে রৌনক বলে, বসো। তৎক্ষণাৎই চেয়ার টেনে বসে পড়ে লাবিব। ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রৌনক বলে, জানি না চিত্রলেখা কোথায় গেছে, তবে এটা জানি কেন গেছো। কেন? আমার থেকে পালাতে? রৌনকের কথার মানে ধরতে পারে না লাবিব। যার চাকরি করছে তার থেকে পালাবে কেন? লাবিব যেন বুঝতে পারে, তাই রৌনক ক্লিয়ার করে বলে, আই প্রপোজড হার। কি? বুঝতে পারেনি এমন একটা ভাব মুখে ফুটিয়ে তুলে নিম্ন স্বরে জিজ্ঞেস করে লাবিব।
রৌনক আরও পরিষ্কার করে বলে, আমি চিত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। এমন একটা কথা শোনার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না লাবিব। এমন একটা কথা শুনতে হবে তা সে চিন্তাই করেনি। নিজের কানে শোনা কথা একদমই বিশ্বাস হচ্ছে না তার। ড্যাবড্যাবে চোখ করে রৌনকের মুখের দিকে তাকিয়ে রয় লাবিব। বেচারাকে দেখে মনে হচ্ছে তার মাথার উপর বজ্রপাত হয়েছে, তাই সে জমে গেছে। সেই সঙ্গে কথা বলতেও ভুলে গেছে যেন। আই প্রপোজড হার। কি বুঝতে পারেনি এমন একটা ভাব মুখে ফুটিয়ে তুলে নিম্ন স্বরে জিজ্ঞেস করে লাবিব। রৌনক আরও পরিষ্কার করে বলে, আমি চিত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। এমন একটা কথা শোনার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না লাবিব। এমন একটা কথা শুনতে হবে তা সে চিন্তাই করেনি। নিজের কানে শোনা কথা একদমই বিশ্বাস হচ্ছে না তার। ড্যাবড্যাবে চোখ করে রৌনকের মুখের দিকে তাকিয়ে রয়। বেচারাকে দেখে মনে হচ্ছে তার মাথার উপর বজ্রপাত হয়েছে, তাই সে জমে গেছে। সেই সঙ্গে কথা বলতেও ভুলে গেছে যেন। কয়েক সেকেন্ড সময় নে লাবিব নিজেকে ধাতস্থ করতে। নিজেই উঠে গিয়ে পানি খায় এক গ্লাস। তারপর ফিরে এসে চেয়ার টেনে বসে জিজ্ঞেস করে, আবার বলুন তো স্যার, আপনি একটু আগে কি বললেন? আমি ঠিক শুনলাম নাকি আপনি ভুল বললেন? রৌনক আহাম্মকের মতো তাকিয়েই থেকেছে কেবল। সে জানে লাবিবের জন্য চিত্রলেখা বিশেষ কেউ। সে এটাও জানে জেনে বুঝে সে লাবিবের মন ভাঙছে। চায়নি রৌনক এমন একটা কাজ করতে, কিন্তু ঘটনাটা জাস্ট ঘটে গেছে। কিছু কিছু ঘটনার প্রবাহ আমাদের হাতে থাকে না, কেবল ঘটে যায়। অনেক সময় আমরা হয়তো চাই না কোনো একটা কাজ করতে, তাও করে ফেলি। রৌনকও চায়নি চিত্রলেখা ও লাবিবের মাঝে আসতে। সে জানে লাবিব চিত্রলেখার জন্য একটা ভালো চয়েস। ওরা একত্রে ভালোও থাকবে। এসব জেনে বুঝেও ওদের মধ্যখানে চলে এসেছে সে। চায়নি তবুও চলে এসেছে। রৌনকের কেবল মনে হয়েছে জীবনটা যেহেতু আবার নতুন করে শুরু করতেই হবে। সেই জীবনে তার চিত্রলেখার মতো কেউ নয়, বরং চিত্রলেখাকেই চাই। নয়তো আবার জীবনটাকে ভেঙে তছনছ করার জন্য নতুন করে সাজাতে চায় না সে। রৌনক স্থির দৃষ্টি নিয়ে লাবিবের দিকে তাকিয়ে থেকে বলে, তুমি ঠিকই শুনেছ। আপনি আসলেই চিত্রলেখাকে বিয়ের জন্য প্রপোজ করেছেন। হ্যাঁ। আপনি সত্যি সত্যি ওকে বিয়ে করতে চান? হ্যাঁ। একদম সত্যি সত্যি। লাবিব গেট এ গ্রিপ। মিথ্যে মিথ্যে কি বিয়ে হয়? আই নো নিউজটা তোমার জন্য শোকিং। তুমি কষ্ট পেয়েছ। এন্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। লাবিব নিজেকে সামলে নিয়ে বলে, নিউজটা আসলেই আমার জন্য শোকিং, তবে আমি কষ্ট কেন পাবো বুঝলাম না। আমি চিত্রলেখাকে বিয়ে করতে চাই এটা শুনে তুমি কষ্ট পাবে না। কেন পাবো? বিয়ের নিউজ কি কষ্ট পাওয়ার মতো কিছু? তাছাড়া আমি নিজেও চাই চিত্রলেখার জীবনে একজন ভালো মানুষ আসুক, ভালো মনের মানুষ আসুক, ওকে খুব ভালোবাসুক। এতে কষ্ট কেন পাবো? এবার লাবিবের কথা শুনে রৌনকের মস্তিষ্কের ভেতরকার নিউরনেরা উল্টাপাল্টা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। এমন একটা কথা শুনে বেচারা এতখানি শক খেয়েছে যে উল্টাপাল্টা বকছে। অবাক হওয়া কণ্ঠে রৌনক জিজ্ঞেস করে, তুমি চিত্রলেখাকে বিয়ে করতে না? আমি কেন ওকে বিয়ে করতে যাব? রৌনকের কথা শুনে ভিমরি খায় লাবিব। রৌনক জিজ্ঞেস করে, কেন বিয়ে করবা মানে? যাকে ভালোবাসো, পছন্দ করো তাকে বিয়ে করবা না? হ্যাঁ, অবশ্যই করব। যাকে ভালোবাসি তাকেই বিয়ে করতে চাই আমি। কিন্তু চিত্রলেখাকে নয়। লাবিব, তুমি চিত্রলেখাকে ভালোবাসো না? না। আমি কেন চিত্রলেখাকে ভালোবাসতে যাব? তাহলে সেদিন যে বললে তুমি একজনকে পছন্দ করো, চাও, সেটা চিত্রলেখা নয়। একদমই নয়। চিত্রলেখাকে আমি কখনোই সেই নজরে দেখিনি। ও কেবলই আমার একজন ভালো বন্ধু। ভালোবাসার মানুষ নয়। ফস করে একটা স্বস্তির শ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে ইজি হয়ে বসে রৌনক বলে, ম্যান বাঁচালে তুমি আমাকে। এতক্ষণে সবটা ঠিকঠাক বুঝতে পেরে হাসি হাসি মুখ করে লাবিব জিজ্ঞেস করে, আপনি কি ভাবছিলেন আমি চিত্রলেখাকে ভালোবাসি? এমনটাই বলতে পারো। সিরিয়াসলি? মাথা ঝাঁকায় রৌনক। লাবিব আরও জিজ্ঞেস করে, এমন কেন মনে হলো আপনার? আমি প্রায়ই নোটিশ করেছি তুমি চিত্রলেখার প্রতি অনেক বেশি কনসার্ন। ওর খুব কেয়ার করো। ওকে খুব কাছ থেকে অবজার্ভ করো। আর ওর সম্পর্কে অনেক কিছুই জানো যা একজন কোয়ার্কারের হয়তো জানার কথা নয়। রৌনকের মুখে এসব কথা শুনে আর না হেসে পারে না লাবিব। আটকে রাখতে না পেরে দাঁত বের করেই হেসে ফেলে সে।
হেসে নিয়ে বলে, সরি স্যার, না হেসে পারলাম না। এটা সত্যি, আমি চিত্রলেখার সম্পর্কে অনেক কিছুই জানি। এর কারণ আমরা ভালো বন্ধু। সবটা শেয়ার না করলেও চিত্রলেখা নিজের বিষয়ে টুকটাক অনেক কিছুই আমাকে জানিয়েছে। সেই সুবাদেই বলতে পারেন ওর সম্পর্কে অনেক কিছু জানি। তবে এর বেশি কিছু না। কখনোই আমি ওকে একজন ভালো বন্ধু ব্যতীত অন্য কোনো দৃষ্টিতে দেখিনি। ওকে নিয়ে অন্য কিছু ভাবিনি। লাবিবের মুখে এসব কথা শুনে হাঁফ ছেড়ে বাঁচে রৌনক। এতক্ষণ মনে হচ্ছিল সে তার কাছের একজন মানুষের সঙ্গে প্রতারণা করছে, তার পছন্দের মানুষটাকে কেড়ে নিয়েছে। কিন্তু সবকিছু শোনার পর তার ভেতর থেকে একটা মস্তবড় পাথর নেমে গেল মনে হচ্ছে। এতক্ষণ হাসাহাসি করলেও এবারে খানিকটা সিরিয়াস ভাব নিয়েই লাবিব জানতে চায়, কিন্তু এসব কখন হলো? কোন সব? এই যে আপনি আর চিত্রলেখা, কখন আপনারা দুজন একে অপরের এত কাছে চলে এলেন? আমি তো কিছু টেরই পেলাম না। চিত্রলেখাও কখনো কিছু জানায়নি আমাকে। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। তাহলে কেমন? আমাকে বাসা থেকে বিয়ে করার জন্য প্রেসারাইজ করা হচ্ছে। সেটা তো জানি। বিয়ে আমাকে করতেই হবে। না করার কোনো অপশন নেই। হঠাৎ কি এমন হলো যে আপনি রাজি হয়ে গেলেন? ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রৌনক। তারপর বলে, তুমি তো ভাইয়া ভাবির বিষয়টা জানো। রাদিন যে তানিয়াকে চিট করছে তার লাবিবও জানে। ইনফ্যাক্ট রৌনকের অর্ডারে লাবিবি রাদিনের সব রকম খোঁজখবর রাখত, এখনো রাখছে। রৌনক বলতে থাকে, ভাবি নিজেও সব জানে। সব জেনেই সিদ্ধান্ত নিয়েছে ভাইয়াকে ডিভোর্স দিবে। আর আমাকে একটা শর্ত দিয়েছে। কিসের শর্ত? মিশকাত ও মিমকে যদি আমি নিজের কাছে রাখতে চাই তাহলে আমায় বিয়ে করতে হবে। বিয়ে করলে আমি ওদের দায়িত্ব পাব। নয়তো ভাবি ওদের সঙ্গে নিয়ে চলে যাবে, তাও দেশ ছেড়ে। দেশ ছেড়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন উনি। হ্যাঁ। আপনি বাধা দেননি কেন? ভাবিকে আমি আর বেঁধে রাখতে চাই না। ভাইয়ার সঙ্গে বিয়ে হবার পর থেকে সে নিজের জীবন ভাইয়ার জন্য, আমাদের পরিবারের জন্য, বিজনেসের জন্য উৎসর্গ করে গেছে প্রতি মুহূর্ত। আমিও চাই ভাবি ভালো থাকুক। এবার অন্তত জীবনটা নিজের মতো করে কাটাক। নিজের জন্য বাঁচুক। মিশকাত, মিম আমার কাছে থাকলে ভাবি আবার নতুন করে জীবন শুরু করতে পারবে। নিজেকে নিয়ে ভাবতে পারবে। ওরা সঙ্গে থাকলে সে কখনোই নিজের জন্য ভাববে না। নিজের যতটুকু জীবন বাকি আছে সেটুকুও বাচ্চাদের জন্য উজাড় করে দিবে, যা আমি চাই না। সবই বুঝলাম। কিন্তু এসবের মধ্যে চিত্রলেখা কোথা থেকে এলো? জানি না কোথা থেকে এলো, জাস্ট চলে এসেছে। আর সেটা কিভাবে? বাসায় আমার জন্য সাবাকে ফাইনাল করা হয়েছে, যদিও এতে ভাবির হাত নেই। ভাবি চায় আমি বিয়ে করি, কাকে করি সেটা ফ্যাক্ট নয়। তবে আমি জানি ভাবি নিজেও চায় না সাবা বা সাবার মতো কেউ আমার জীবনে আসুক। আর সারা জীবন বিয়ে না করলেও এই মেয়েকে আমি কেনদিনও বিয়ে করব না। অবশ্য বিয়ে করতাম না। ভাবির শর্তটার কাছে হার মানতে হচ্ছে আমায়। সেজন্যই মূলত বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। তখনই চিত্রলেখা সামনে পড়ে যায়। ওকে দেখে মনে হলো সি ইজ দ্য অনলি পারফেক্ট ওয়ান ফর মি। আমার নিজের বউয়ের চাইতে বাচ্চাদের জন্য মায়ের মতো একজন বেশি প্রয়োজন। এর জন্য চিত্রলেখার চাইতে পারফেক্ট কেউ হতেই পারে না। সাবা হাই সোসাইটি মেইনটেইন করার জন্য পারফেক্ট ওয়াইফ হলেও সি ইজ নট ওয়াইফ ম্যাটেরিয়াল। মিসেস রৌনক হবার যোগ্যতা সাবার থাকলেও আমার বউ, বাচ্চাদের চাচি কম মা হওয়ার যোগ্যতা একমাত্র চিত্রলেখার আছে। তাই বলতে পারো আই রিয়েলি নিড হার। এসব আপনি চিত্রলেখাকে বলেছেন? জানিয়েছেন সব বিস্তারিত? সব শুনে কি ও রাজি হয়েছে আপনার প্রস্তাবে? এসব বলিনি। শুধু বলেছি আমি ওকে বিয়ে করতে চাই। ভাবতে সময় দিয়েছি। বলেছি চিন্তা ভাবনা করে আমাকে জানাতে, তবে জবাবে না শুনব না। রাজি হবার জন্য চিন্তাভাবনা করতে সময় দিয়েছি। হতাশ দৃষ্টি নিয়ে লাবিব রৌনকের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, মাথায় বতন্দু ক ঠেকিয়ে যদি কবুল বলতে বলেন তাহলে বেচারি কবুল না বলে কোথায় যাবে? বতন্দুক তো ঠেকায়নি এখনো। চোখ বড় বড় করে লাবিব জিজ্ঞেস করে, আপনি কি সত্যি সত্যি বতন্দু ক ঠেকানোর কথাও ভাবছেন নাকি? প্রয়োজন হলে পিছ পা হব না অবশ্য। না না, এসব দিয়ে হবে না। এর চাইতে বরং সত্যিটা ওকে জানান। এতে হয়তো রাজি হলেও হতে পারে। রাজি হবে না আমি জানি। নিজের ভালো পাগলেও বুঝে। জেনে শুনে কেউ আগুনে ঝাঁপ দেয় না।
তাই সব জেনে চিত্রলেখা কখনোই বিয়ে করতে রাজি হবে না। আপনি চিত্রলেখাকে চিনেন না। ওর কর্মকাণ্ড কখনো কখনো পাগলকেও হার মানায়। আপনি ভাবছেন সব শুনে রাজি হবে না, অথচ এমনও হতে পারে সব শুনে তৎক্ষণাৎই রাজি হয়ে আপনাকে চমকে দিল। তুমি বলছো ওকে সব বলে দিতে? হ্যাঁ বলছি। চিন্তার রেখা স্পষ্ট হয় রৌনকের কপালে। কিন্তু আপাতত লাবিবার এই লাইনে কথা না বাড়িয়ে অনুমতি চেয়ে বলে, আপনি অনুমতি দিলে একটা কথা বলি। এত কিছু বলার পর অনুমতি চাইছো? এখন যা বলবো মনে হলো এই কথাটা বলার জন্য অনুমতি নেওয়া প্রয়োজন। বলো, পারমিশন গ্রান্টেড। একান্তই নিজের প্রয়োজনে একজনকে বিয়ে করবেন, এটা কি ঠিক হবে? বিয়ের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হবে অথচ সেই সম্পর্কে কোনো ভালোবাসা নেই। এটা কি উচিত? লাবিবের প্রশ্নের জবাব দেওয়ার মতো উত্তর নেই রৌনকের কাছে। সে নিজেও জানে এটা অন্যায়, কিন্তু আপাতত সে নিরুপায়। চিত্রলেখাকে না হলে তাকে সাবাকে বিয়ে করতে হবে, যা সে একদমই চায় না। সাবা ও চিত্রলেখা নামক দুটো অপশনই আছে তার কাছে এই মুহূর্তে। অন্য কোনো উপায় বের করার মতো সময় তার হাতে নেই। না হলে চিত্রলেখাকে অপশন হিসেবে কখনোই বিবেচনা করত না সে। লাবিব আরও বলে, চিত্রলেখা আমার খুব ভালো বন্ধু। আপনাকেও চিনি 5 বছরের অধিক সময় ধরে। নিঃসন্দেহে বলতে পারি আপনার সঙ্গে বিয়ে হলে চিত্রলেখা চমৎকার একজন লাইফ পার্টনার পাবে। তবে চিত্রলেখাকে যতটুকু চিনি, জানি তা থেকে এতটুকু বলতে পারি এই মুহূর্তে ওর একজন চমৎকার লাইফ পার্টনারের যতটুকু দরকার, একই সঙ্গে ততটুকু একজন ভালোবাসার মানুষও খুব প্রয়োজন। যে প্রতিটা মুহূর্ত ওকে আগলে রাখবে ভালোবাসার চাদরে। এমন নয় ওর জীবনে ভালোবাসার অভাব। ওর পরিবার, ভাইবোনগুলো, আমার মতো যে কয়জন কাছের মানুষ আছে আমরা সবাই ওকে ভালোবাসি, কিন্তু তারপরেও ওর একজন একান্তই ব্যক্তিগত ভালোবাসার মানুষ প্রয়োজন, ভালো বন্ধু হিসেবে, এটা আমি মনে করি। ও নিজে থেকে হয়তো কখনোই কাউকে ভালোবাসার মতো দুঃসাহস করবে না। তাই কেউ যদি সামনে থেকে ওকে ভালোবাসে, নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখে, সেটা মনে হয় সবচাইতে ভালো হবে চিত্রলেখার জন্য। রৌনক কেবল শুনে যায়, কিছু বলে না। লাবিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বসকে এর বেশি লেকচার দেয়াটা হয়তো শোভন দেখাবে না। যতই ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক থাকুক, তবুও ভুলে গেলে চলবে না আদৌতে ওরা সম্পর্কে বস ও এমপ্লয়ি। আর বসও হচ্ছে এমন একজন মানুষ যে ভুল হলেও সঠিক। একটা প্রবাদ আছে, বসেস আর অলওয়েজ রাইট। বেরিয়ে যাবার আগে লাবিব কথার লেজ টেনে আরেকটু বলে, চিত্রলেখাকে সবটা বলবেন কি বলবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। টেনশন করবেন না, আমি কখনো ওকে এসব কিছুই বলবো না। তবে এতটুকু বলতে পারি, যদি ওর বিয়ে আপনার সাথে হয় তাহলে নিঃসন্দেহে চিত্রলেখা একজন চমৎকার লাইফ পার্টনার পাবে। আর একজন ভালো বন্ধু হিসেবে আমি চাই খুব বেশি কিছু না হলেও চিত্রলেখা অন্তত এতটুকু পাক। আপনার মতো একজন ভালো, চমৎকার পার্টনার ওর জীবনে আসুক। আপনি ওর জীবনে আসুন। ওকে আগলে রাখুন, হয় আপনার ভালোবাসা দিয়ে নয় ছায়া দিয়ে, তবু আগলে রাখুন। কখনো যদি মনে করেন আমার কোনো হেল্প আপনার প্রয়োজন, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ বথ। লাবিব দরজা পর্যন্ত গিয়ে বেরিয়ে যাবার জন্য গেট খুলতেই পেছনে থেকে রৌনক বলে, আপাতত একটু খোঁজ নিয়ে দেখো কোথায় গেল। বাসায় গিয়ে থাকলে ইটস ওকে। ভাবতে ভাবতে তো পথেঘাটে ভবঘুরের মতো হেঁটে বেড়ানোর অভ্যাস আছে। গাড়ি একটা মেরে দিয়ে গেলেও টের পাবে না। টের পাবার আগেই মরে ভূত হয়ে যাবে। কি একটা আপদ যে গলায় ঝুলাতে যাচ্ছি তা এক আল্লাহই ভালো জানেন। লাবিব মুচকি মুচকি হাসে। বেরিয়ে যাবার আগ মুহূর্তে বলে, ডন্ট ওয়ারি, আমি খোঁজ নিয়ে দেখছি। পেছনে স্বস্তির নিঃশ্বাস ফেলে রৌনক। সে গতকাল থেকেই মনে মনে অনুতপ্ত হয়েছিল লাবিবের জন্য। আজ সব কিছু শোনার পর সত্যিই স্বস্তি লাগছে। লাবিব তার কাছের মানুষ। ওকে কষ্ট দিতে চায় না সে কোনোভাবেই। ওর মনে যে চিত্রলেখাকে নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা নেই, আপাতত এতটুকু শুনেই হালকা লাগছে রৌনকের। লাবিব নিজের চেয়ার বসে পড়েই আগে এক গ্লাস পানি খায়। চিন্তার ছাপ তার কপালে গাঢ় হয়। গভীর ভাবনায় আচ্ছন্ন হয় লাবিবের মন মস্তিষ্ক। এমনটা হতে পারে তা সে কখনোই চিন্তা করেনি। রাদিনের অন্য একজনের সাথে সম্পর্কের কথা জানার পর লাবিব অনেক ভেবেছে তানিয়া এসব জানার পর কিভাবে রিয়্যাক্ট করবে। এটাও ভেবেছে হয়তো ডিভোর্স দিয়ে দিবে।
আবার বাচ্চাদের কথা মাথায় আসলে মনে হয়েছে হয়তো বাঙালি অন্য আর সাধারণ 10টা নারীর মতো বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সব মেনে নিবে চুপচাপ, যা লাবিব কখনোই চায়নি। তানিয়া ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুনে যথেষ্টই খুশি হয়েছে সে। কিন্তু সমস্যা হচ্ছে দেশ ছেড়ে চলে যাবে এমনটা কখনোই আশা করেনি, ওর চিন্তা ভাবনাতেও আসেনি এমন কিছু হতে পারে। তানিয়ার জায়গায় অবশ্য সে একদম সঠিক। এখানে একটা সম্পর্কের এমন করুণ পরিণতির পর তার জন্য এখানে থাকাটা কঠিন হবে বলা যায়। তাছাড়া নতুন করে শুরু করার জন্য সবকিছু ছেড়ে তার দূরে চলে যাওয়াটাই শ্রেয়। কিন্তু লাবিব কি করবে? তানিয়া এভাবে চলে গেলে তার অব্যক্ত অনুভূতিদের কি হবে? সে কি কখনোই তানিয়াকে তার মনের কথা জানানোর সুযোগ পাবে না? তানিয়াকে যে সে এত পছন্দ করে, ভালোবেসে ফেলেছে এই কথাটা কি কখনো বলতে পারবে? বলার সুযোগ পাবে? এতদিন তো কেবল ভেবে এসেছে এই জীবন তার দূর থেকে ভালোবেসেই কাটবে। কিন্তু যখন থেকে রাদিনের পরকীয়ার বিষয়টা জানতে পারল তখন থেকে লাবিবের নিজের অজান্তেই একটা আশার চারা বপন হয়েছিল মনের ভেতর। কিন্তু এখন মনে হচ্ছে চারাটা গাছে পরিণত হবার আগেই মারা যাবে। এই জীবনে হয়তো লাবিব কখনোই তানিয়াকে নিজের মনের কথা, ভালো লাগা, ভালোবাসার কথা বলতে পারবে না। বলার সুযোগ পাবে না। তাকে পাওয়া তো অনেক দূরের কথা। নিমাই ভট্টাচার্য তার মেমসাহেব উপন্যাসে যথার্থই বলেছিলেন, জীবনে যে ভালোবাসা পায়, সে আর কিছু পায় না। যে জীবনে আর সব কিছু পায়, সে ভালোবাসা পায় না। লাবিব এই জীবনে সব না পেলেও অনেক কিছুই পেয়েছে, তাই ভালোবাসা বুঝি তার কপালে নেই। হতাশা ও হাহাকারে ওর বুকের ভেতরটা তাতিয়ে ওঠে। রিপা অনেকক্ষণ ধরে লিখনের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত মানুষের দেখা পেয়ে ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিপা বলে, এতক্ষণ লাগলো কেন আজ তোমার? একটা কাজ ছিল, ওটা করতে গিয়েই দেরি হয়ে গেল। কি কাজ? ছিল একটা কাজ। ছিল একটা কাজ আবার কেমন কথা? কি কাজ সেটা বলতে পারছো না? লিখন এক্ষুনি রিপাকে বলতে চাইছে না কিছু। চাকরির কথা শুনলেই চিৎকার চেঁচামেচি করে দুনিয়া মাথায় তুলে ফেলবে এই মেয়ে, তা লিখন ভালো করেই জানে। তাই এক্ষুনি না বলে চাকরির একটা ব্যবস্থা হলে পরে জানাতে চায় সে। লিখনকে চুপ করে থাকতে দেখে রিপা জোর দিয়ে বলে, ঘটনা কি খুলে বলো তো? এমন কি কাজ যা তুমি আমাকে বলতে পারছো না? কি আড়াল করছো সত্যি করে বলো তো? লিখন ভালো করেই জানে পৃথিবীতে দুইজন নারীর কাছ থেকে সে নিজের মনের ভেতরকার অবস্থা আড়াল করতে পারবে না কখনোই। তাদের একজন চিত্রলেখা, আরেকজন রিপা। তাই বাধ্য হয়ে লিখন রিপাকে চাকরির বিষয়টা জানায়। সব শুনে রিপা বলে, এই সময়ে তুমি চাকরি করবা? এখন চাকরিতে ঢুকলে যে তোমার ফাইনাল খারাপ হবে এটা তুমি জানো না? জানি, কিন্তু কিছু করা নাই। আমি স্বার্থপরের মতো কেবল নিজেরটা দেখে সব দায়দায়িত্ব আপার ঘাড়ে চাপায় দিতে পারি না। আমি তোমাকে বলছিও না সব আপার ঘাড়ে চাপিয়ে দিতে। আমি জাস্ট বলছি যেখানে এতদিন কষ্ট করেছো আর না হয় কয়েকটা মাস মাত্র। পরীক্ষাটা হয়ে যাওয়ার পর না হয় ভালো দেখে একটা জব জয়েন করলা। এছাড়া বাইরে চলে গেলে তো পড়ালেখার পাশাপাশি ওখানেও পার্ট টাইম জব করতে পারবা। লিখন মুখ ফিরিয়ে রিপার মুখের দিকে তাকায়। তার দৃষ্টিতে কিছু একটা ছিল যা রিপা ধরতে পারেনি। সেই কিছু একটা হচ্ছে অবাক হওয়া। রিপার কথা শুনে অবাক না হয়ে পারে না লিখন। পরিবারের এমন অবস্থায় বিদেশ যাবার কথা ভাবতেই পারে না ও। কিভাবে ভাববে? যেখানে 2 দিন পর একটা চাকরি জোগাড় না করতে পারলে ঘরের অবস্থা হবে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে লিখন কিনা বিদেশ যাবে। কি চিন্তাভাবনা করে রিপা এসব বলছে তা লিখন ভেবে পায় না। কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের তর্ক করার মতো মনমানসিকতা না থাকায় এই প্রসঙ্গে কথা বলে নাও। ওকে চুপ করে থাকতে দেখে রিপা নিজেই বলে, তুমি বরং একটা কাজ করো, মন দিয়ে তোমার পড়ালেখাটাই সারো। এদিক থেকে আমি না হয় তোমাকে কিছু হেল্প করলাম। কিছু না, সবটাই করলাম। তোমার তো চাকরির অভিজ্ঞতা নেই। এখন যদি তুমি চাকরি পেয়েও যাও দেখা যাবে কত টাকাই বা বেতন পাবা। সেই টাকাটা না হয় আমি তোমাকে দিলাম। তুমি সেটা আপার হাতে দিয়ে দিও। এতে করে তোমার চাকরি করা লাগবে না, আবার তুমি মন দিয়ে পড়ালেখাটাও করতে পারবে। এবার আগের চাইতে আরো বেশি অবাক হয় লিখন। এমন সব কথা শুনে অবাক না হয়েও পারা যায় না। নিজেকে সামলে নিয়ে লিখন জানতে চায়, আর এভাবে কতদিন চলবে? যতদিন প্রয়োজন।
টাকাগুলো আপার হাতে দেওয়ার পর আপা যখন জানতে চাইবে এতগুলো টাকা কোথা থেকে আসলো তখন কি বলবো আমি? বলবা ফ্রেন্ডের থেকে ধার করেছো। প্রতি মাসে ধার করব। শোধ দেয়া লাগবে না। আপাকে বলবা তোমার এই ফ্রেন্ডের পারিবারিক অবস্থা ভালো। বলছে পরে যখন চাকরি করবা তখন শোধ দিলে হবে। এখন শোধ দেয়া লাগবে না। আর তোমার মনে হয় আমার বোন এই বাহানা শুনে আমাকে সন্দেহ করবে না বা এই টাকা সে একসেপ্ট করবে? কেন করবে না? টাকাকে কি কেউ রিফিউজ করে নাকি? শুনো রিপা, আমার বোন গোল্ড ডিগার না। যদি ওর ধ্যান ধারণায় কেবল টাকাটাই থাকতো তাহলে এতদিনে নিজের অফিসের একজন ভালো ইনকাম করা পয়সাওয়ালা কলিগকে বিয়ে করে আয়েশের জীবন কাটাতো। কিন্তু আমার বোন এমন না। ও নিজের সামর্থ্য অনুযায়ী আমাদের মানুষ করতে চায়। আমাদেরকে নিজের পায়ে দাঁড় করাতে চায়, তবে নিজের যোগ্যতায় কারো দয়ায় না। লিখনের কথা শুনে রিপা কিছুটা অপ্রস্তুত হয়, সেই সঙ্গে খানিকটা ঘাবড়েও যায়। নিজের কথা দিয়েও এমন কিছু মিন করেনি। তাই তৎক্ষণাৎই কারেকশন করে বলে, তুমি ভুল ভাবছো লিখন। আমি মোটেও এটা মিন করিনি আপা গোল্ড ডিগার। আমি জাস্ট কথার কথা বললাম। দুনিয়াতে এমন কম মানুষই আছে যারা সামনে থেকে হেঁটে আসা টাকা রিফিউজ করে। আমার বোন সেই কয়জন মানুষেরই একজন রিপা। বরং বলতে পারো এমন যদি পৃথিবীতে একজন থাকে তাহলে সেটা আমার বোন। তুমি তো এখনো আমার বোনকে দেখোনি, ওর সঙ্গে তোমার আলাপ পরিচয় হয়নি, তাই তুমি জানো না ও কেমন। আমার বোনকে মাটি বললেও কম বলা হবে। মাটির চাইতেও নরম, সোনার চাইতেও খাঁটি যে মানুষটা সেটা হচ্ছে চিত্রলেখা। আমার বোন। আমার কথার ভুল মিনিং ধরছো তুমি লিখন। আমি জাস্ট তোমাকে হেল্প করতে চাই, আর কিছু না। আমি চাই না বর্তমানের চিন্তা করতে গিয়ে তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। সামনে তোমার অনেক সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। আপাতত আমার জীবন ডিকশনারিতে ভবিষ্যৎ বলতে কিছু নেই। যার বর্তমানের গ্যারান্টি নেই তার আবার কিসের ভবিষ্যৎ? সেজন্যই তো আমি তোমার পাশে থাকতে চাই। তোমার জন্য কিছু করতে চাই। যাতে করে বর্তমানের জাতাকলে পিষতে গিয়ে তুমি ভবিষ্যতের খেই না হারিয়ে ফেলো। সেজন্যই তোমার জীবন নৌকার পাল হতে চাই আমি লিখন। আমি সব সময়ই মনে করি আমার ভাগ্য ভীষণ ভালো বলেই তোমার মতো একটা মেয়ে আমার মতো পরিচয়হীন একটা ছেলের জীবনে এসেছে। এতদিনের সম্পর্কে কখনো তোমাকে একটা ভালো রেস্টুরেন্টে পর্যন্ত খাওয়াতে পারিনি। ওই সর্বোচ্চ 200 টাকার পাস্তা, 400 টাকার পিৎজা ওসবকে ভালো খাওয়া বলেও না আজকাল আর। কিন্তু আমার মতো ছেলের জন্য ওটাই অনেক। আমি নিজেও চাই আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হোক, সেজন্য আগে আমাকে বর্তমানের যুদ্ধটা জিততে দাও। এখনই যদি আমি তোমার সাহায্য নিয়ে ফেলি তাহলে ভবিষ্যৎ নামক যুদ্ধ জিতবো কি দিয়ে? আমাদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয় সেই খেয়াল রাখা আমার দায়িত্ব। তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি কেবল আমার পাশে থেকো তাহলেই হবে। রিপা আর কিছু বলতে পারে না। লিখনের একটা হাত ধরে রাখে শক্ত করে। তাকে বুঝায় সে পাশে আছে সব সময়। রৌনকের কেবিনের দরজায় দুবার নক করে ভেতরে প্রবেশ করেই লাবিব জিজ্ঞেস করে, আমায় ডেকেছিলেন? চিত্রলেখার কোনো খোঁজ পেলে? কোথায় গেছে কিছু জানো? ওর ফোনটা বন্ধ। বাসায় কাউকে ফোন করে দেখাছিলে? ওর ছোট বোনকে ফোন করেছিলাম। সরাসরি কিছু জিজ্ঞেস করিনি। তবে কথা বলে বুঝলাম চিত্রলেখা বাসায় যায়নি। রৌনকের কপালে চিন্তার রেখা গাঢ় হয়। তা দেখে লাবিব বলে, চিন্তা করবেন না। চিত্রলেখা বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই ঠিক আছে। হোপ সো। বেরিয়ে যাবার আগে লাবিব আবার জিজ্ঞেস করে, চিত্রলেখাকে কি খুব বেশি প্রয়োজন? আই মিন কোনো জরুরি কাজ থাকলে আমায় বলতে পারেন। নাইট শোকে। কিছু লাগলে তোমায় বলবো। লাবিব আর অপেক্ষা করে না, বেরিয়ে যায়। চিত্রলেখা আসার পর থেকে আফিফাকে জড়িয়ে ধরে রেখেছে। এর মধ্যে কান্নাকাটিও করেছে কয়েক দফা। চিত্রলেখাকে ওরকম হাউমাউ করে কাঁদতে দেখে একদমই বাধা দেয়নি আফিফা। কিন্তু এতক্ষণ ধরে জড়িয়ে বসে থাকলে তো সমস্যা। অনেকক্ষণ হয়েছে বাবলুকে কিছু খাওয়ানো হয়নি। দুধের বাচ্চা বেশিক্ষণ না খেয়েও থাকতে পারে না। অবশ্য এখন সে ঘুমাচ্ছে, তবে আফিফা জানে আর কিছুক্ষণ পরেই বাবলুর ঘুম ভাঙবে। আর ঘুম থেকে উঠেই খাওয়ার জন্য চিৎকার শুরু করবে। তাই বাবলুর ঘুম ভাঙার আগেই চিত্রলেখাকে স্বাভাবিক করতে হবে। সেই চেষ্টাই বান্ধবীর মাথায় হাত বুলিয়ে দিয়ে আফিফা বলে, বাকি কান্নাটা না হয় বিকালে কাঁদিস।
এখন বাবলু উঠে যদি দেখে তুই ওর মতো করে কাঁদছিস তাহলে তো আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। এর চাইতে না হয় তুই আপাতত কান্নাকাটি পজ রাখো, বাকিটা বিকালে কাঁদিস। বাবলু ঘুমিয়ে যাওয়ার পর আফিফাকে ছেড়ে দিয়ে চিত্রলেখাকে বলে, তুই আমার সঙ্গে মশকরা করছিস আফি? চিত্রলেখার গালে সয়লাব হয়ে থাকা চোখের পানি পরম মমতায় দুহাতে মুছে দিয়ে আফিফা বলে, একদম করছি। তোর সঙ্গে আমি মশকরা করব না তো কে করবে শুনি? এখন আমরা সই কয়দিন পর তোর বিয়ে হবে, একটা ফুটফুটে সুন্দর মেয়ে হবে। সেই মেয়েকে আমি বাবলুর বউ করে আনব। তারপর আমরা বেআইন হব। হলো না আমাদের মশকরার সম্পর্ক। তুই আবার এসব শুরু করলি। কোনো বাবলু টাবলুর কাছে আমি মেয়ে বিয়ে দিব না। আফিফা দুষ্টুমি করে চিত্রলেখার চিবুকে টিপ দিয়ে বলে, ভুলে যাইস না তুই নিজেই নামটা দিয়েছিস। তোর এই নাম আমি একটা শর্তেই রাখছি। বাবলু তোর মেয়ের জামাই হবে। এসব কথোপকথন চলতে থাকে। চিত্রলেখা কান্নাকাটি ভুলে গিয়ে দুই বান্ধবী জোরালো হাসিতে মেতে ওঠে। ওদের হাসির শব্দে বাবলুর ঘুম ভেঙে যায়। বেচারার আরামের ঘুমে ব্যাঘাত ঘটায় দুনিয়া ফাটিয়ে চিৎকার শুরু করে দেয়। বাবলুকে বিছানা থেকে তুলে চিত্রলেখার কোলে দিয়ে আফিফা বলে, তুই তোর মেয়ের জামাই সামলা, আমি ওর ফিডারটা বানিয়ে নিয়ে আসছি এক্ষুনি। বাবলুকে চিত্রলেখার কোলে দিয়েই ভৌদৌড় লাগায় আফিফা। এদিকে চিত্রলেখা ব্যস্ত হয়ে পড়ে বাবলুর কান্না থাকাতে। অবশ্য তাকে বেশি কসরত করতে হয় না। বাবলু কান্নার ফাঁকে একবার চিত্রলেখাকে দেখেই থেমে যায়। মনে হয় যেন কান্না করার কথা ভুলে গেছে বেচারা। চিত্রলেখাও নিজের মন কেমন ভুলে গিয়ে বাবলুকে নিয়ে মেতে ওঠে। চলবে গল্প মাতাল হাওয়া। কলমে ইতি চৌধুরী। তৃতীয়